আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পরিপাক শোষণের 3 নাম্বার পর্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের দুটি পর্বের ক্লাসে কিন্তু সিরিয়াল অনুযায়ী মুখগহ্বরে খাদ্য পরিপাক, তারপরে হচ্ছে তোমার দন্ত সংকেত, পাকস্থলী, পাকস্থলীর গঠন, পরিপাকতন্ত্র, পাকস্থলী কেন নিজে পরিপাক হয় না, গ্যাস্ট্রিক গ্রন্থির ভূমিকা, এই টপিকগুলো পড়ানো হয়েছে এবং সেই সাথে তার রিলেটেড যত প্রকার বোর্ড, মেডিকেল, ইউনিভার্সিটি এমসিকিউ আছে এবং আশা সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেই টপিকগুলো হচ্ছে লালাগ্রন্থি, যকৃৎ এবং পিত্তথলি। সম্পূর্ণ আলোচনা করা হবে আজকের ক্লাসের মাধ্যমে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো সর্বপ্রথম আমরা লালাগ্রন্থি নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমরা যখন মুখগহ্বরের খাদ্য পরিপাক তোমাদেরকে পড়িয়েছিলাম তখন তোমাদের লালাগ্রন্থি সম্পর্কে একটা প্রাইমারি বা মোটামুটি ধারণা দিয়েছি। তো তোমরা সবাই অলরেডি জানো যে এই লালাগ্রন্থি কোথায় অবস্থান করে? আমাদের মুখের চারপাশে। তো মেইনলি আমাদের দেহে টোটাল 3 জোড়া লালাগ্রন্থি আছে এবং এই লালাগ্রন্থিগুলো আমাদের মুখের চারপাশে বিভিন্ন জায়গায় অবস্থান করে। সর্বপ্রথম আমি তোমাদেরকে বলে রাখি, আমাদের এই লালাগ্রন্থি থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে অবজেক্টিভের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো একটু বেশি আসে। এই জন্য আমরা অবজেক্টিভ আকারে তোমাদেরকে এই টপিকগুলো ধরে ধরে পড়াবো। আমাদের এই লালা গ্রন্থির ভিতরে দুটি কোষ আছে, যেই কোষ সম্মিলিতভাবে এই লালারস ক্ষরণ করে থাকে এবং সেই কোষের নাম কি? যদি কোষের নাম জিজ্ঞেস করা হয় তাহলে সেই কোষের নাম হচ্ছে সেরাস এবং মিউকাস কোষ, যা 3 জোড়া লালাগ্রন্থি, অর্থাৎ 3 প্রকার লালাগ্রন্থির মধ্যেই এটি অবস্থান করে থাকে এবং এরা সম্মিলিতভাবে তোমার লালারস নিঃসৃত করে এবং এই লালারসের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে, সেটা আমরা আস্তে আস্তে জানবো। তো সর্বপ্রথম আমরা জানতে পারলাম যে কোন কোষগুলো মেইনলি লালাগ্রন্থির মধ্যে অবস্থান করে। দ্বিতীয় অবজেক্টিভ হিসাবে দেখো, সংখ্যার দিক থেকে এরা হচ্ছে 3 জোড়া, অর্থাৎ 3 প্রকার লালা গ্রন্থি আছে এবং প্রত্যেকে দুটি করে থাকে, এই জন্য এদের সংখ্যা হচ্ছে 3 জোড়া। তো তুমি যদি জিজ্ঞেস করো যে ভাইয়া সেই 3 প্রকার গ্রন্থির নাম কি, তার মধ্যে অন্যতম 1 নাম্বার আমি যদি তোমাদেরকে বলি তাহলে একটা নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি, 2 নাম্বার সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, 3 নাম্বার আমাদের সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই 3 প্রকার গ্রন্থি নিয়েই আসলে আমাদের এই লালা গ্রন্থি গঠিত। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যেহেতু এই জিনিসটা আমি আগেই বলেছি যে এই টপিকটা তোমাদের সৃজনশীল না, এটা তোমাদের স্পেশালি এমসিকিউ এর জন্য লাগে। কিসের জন্য লাগে ভাইয়া? এমসিকিউ পরীক্ষার জন্য। তাহলে আমাদেরকে সেভাবেই পড়তে হবে এমসিকিউ তে কোন কোন প্রশ্নগুলো আছে সেগুলো জানার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, এই যে 3 প্রকার লালা গ্রন্থি আছে, এই লালা গ্রন্থির অবস্থান এবং সেই সাথে যেহেতু এর একটা গ্রন্থি এবং বিশেষ করে এরা বহিঃখরা গ্রন্থি। কেন বহিঃখরা গ্রন্থি? কারণ এই 3টা গ্রন্থি থেকে যে লালারস নিঃসৃত হয় সেই লালারসের ভিতরে একটা স্পেশাল এনজাইম থাকে যা শর্করা পরিপাক করতে সাহায্য করে। মূলত যে সকল গ্রন্থি এনজাইম নিঃসৃত করে তাদেরকে আমরা বলি বহিঃখরা। এখন বহিঃখরা গ্রন্থির ক্ষেত্রে আবার একটা স্পেশাল কথা আছে। বহিঃখরা গ্রন্থি দেহের যেখানে অবস্থান করুক না কেন, সেখান থেকে যেই জায়গায় মূলত তার এই এনজাইম বা উপাদানগুলো বা রসটাকে নিঃসৃত করবে তা মূলত নালীর মাধ্যমে পরিবাহিত হয়। কথাটা আরো একটু সহজ করে দিচ্ছি, তোমরা একটু আগে তোমরা অবস্থানগুলো জেনে নাও। যেমন আমরা যদি প্যারোটিড গ্রন্থির কথা বলি, তাহলে প্যারোটিড গ্রন্থি হচ্ছে আমাদের এই 3টা লালা গ্রন্থির মধ্যে সবচেয়ে বড় লালা গ্রন্থি বলা হয়। তাহলে প্যারোটিড গ্রন্থিকে আমরা কি বলবো? সবচেয়ে বড় লালা গ্রন্থি। এবং তোমরা ছবির মধ্যে অলরেডি দেখতে পাচ্ছ, তোমাদের জন্য একটা ছবি নিয়ে আসছি। ঠিক কানের নিচে যে ঠিক এই জায়গাটাতে আমাদের এই প্যারোটিড গ্রন্থিটা অবস্থান করতেছে। তাহলে প্যারোটিড গ্রন্থির অবস্থানের দিক থেকে এরা মূলত কোথায় অবস্থান করে? প্যারোটিড গ্রন্থি হচ্ছে আমাদের 2 কানের 2 পাশের নিচে অবস্থান করে থাকে, সবচেয়ে বড় লালা গ্রন্থি। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে আমরা হাত দিয়ে যদি অনুভব করতে চাই, তাহলে এটা আমাদের কান, কানের ঠিক এই জায়গায় আমাদের এই প্যারোটিড গ্রন্থিটা অবস্থান করে। এখন দেখো, গ্রন্থি এই জায়গায় অবস্থান করছে, কিন্তু তার যে লালারস উৎপন্ন হয় সেটা আমার এই মুখের ভিতর নিঃসৃত হতে হবে। তাহলে এই গ্রন্থি থেকে মূলত এই মুখের ভিতর নিঃসৃত করতে একটা নালী লালা গ্রন্থি থেকে আমাদের মুখের ভিতর আসে। এখন প্রশ্ন হচ্ছে এই নালীটা কোথায় যে উন্মুক্ত হয় এবং যেই জায়গায় উন্মুক্ত সেই জায়গা থেকে আমাদের প্যারোটিড গ্রন্থি থেকে আসা লালারস মুখের ভিতর নিঃসৃত হয়। তাই উন্মুক্তের দিক থেকে দেখো এখানে লেখা আছে যে উন্মুক্তের দিক থেকে মূলত আমাদের যে দ্বিতীয় ঊর্ধ্বমূলারের বিপরীতের দিকে এটা মূলত উন্মুক্ত হয় এই নালীটা।
অর্থাৎ আমাদের, তোমরা সবাই জানো দন্ত সংকেতের ক্লাসটা তোমরা করেছো, তোমরা ফার্স্ট ক্লাসে দন্ত সংকেত সম্পর্কে পড়েছো, তোমরা জানো যে আমাদের মুখের ভিতরে 4 ধরনের দাঁত থাকে, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। এই মোলারের মধ্যে উপরে আমাদের ডান পাশে বলো বাম পাশে বলো প্রায় 3টি করে মোলার আছে, 3টি 6টি, এবং নিচের দিকেও 3টি 6টি করে আছে। মূলত এই মোলারগুলোর মধ্যে সিরিয়াল অনুযায়ী প্রথম মোলার, দ্বিতীয় মোলার এবং তৃতীয় মোলার, তৃতীয় মোলারটাকে আমরা আক্কেল দাঁত বলি। তো এই তৃতীয় মোলার এবং প্রথম মোলারের মাঝখানের দাঁতটা হচ্ছে দ্বিতীয় মোলার। এবং শুধু এখানে দ্বিতীয় মোলার বললে ভুল হবে, এখানে উল্লেখ করা আছে ঊর্ধ্ব মোলার, তার মানে বুঝতে হবে উপরের চোয়ালের 2 পাশে দ্বিতীয় মোলারে মূলত এই প্যারোটিড গ্রন্থির লালা গ্রন্থির নালীটা উন্মুক্ত হয়। অর্থাৎ তাহলে আমি যদি এই ছবির ক্ষেত্রে একটু কথা বলি তোমাদেরকে, তাহলে দেখো এই প্যারোটিড গ্রন্থি থেকে মূলত মুখে এই যে দেখো একটা নালী বের হয়েছে না, এই যে নালীটা, এই নালীটা মূলত দ্বিতীয় ঊর্ধ্ব মোলারে যে উন্মুক্ত হয়েছে। কথা কি বুঝতে পেরেছো? তো এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে দ্বিতীয় ঊর্ধ্ব মোলারে আমাদের প্যারোটিড গ্রন্থি, লালা গ্রন্থির নালীটা উন্মুক্ত হয়। বাকিগুলো দেখো, বাকিগুলো হচ্ছে নামগুলোর সাথে একটা মিল পাওয়া যায়। যেমন নাম দেওয়া আছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি, তাহলে নাম যেহেতু দেওয়া আছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি, তাহলে অবশ্যই ম্যান্ডিবলটা কোনটা? আমাদের ম্যান্ডিবল হচ্ছে নিচের চোয়ালকে বলা হয়, তাই এর অবস্থানটা হচ্ছে ম্যান্ডিবলের আশেপাশে, অর্থাৎ দেখো ম্যান্ডিবল বা নিম্ন চোয়ালে অবস্থান করে থাকে। তারপরে আবার দেখো সাবলিঙ্গুয়াল গ্রন্থির কথা যদি বলি, তাহলে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, লিঙ্গুয়াল শব্দটার মানেই হচ্ছে জিহ্বা, তার মানে এই জন্য দেখো এটা লেখা আছে যে জিহ্বার ঠিক নিচে অবস্থান করে থাকে এই গ্রন্থি দুটি। তাহলে নামের সাথেই কিন্তু এর অবস্থানের মিল পাওয়া যায়, জাস্ট তোমাকে মনে রাখতে হবে প্যারোটিড গ্রন্থির অবস্থানটা কোথায়, বাকি দুটার গ্রন্থির নামের অবস্থানের সাথেই মিল পাওয়া যায়। আর আরেকটা মজার বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই দুটি গ্রন্থিরই অর্থাৎ সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল, এদের উন্মুক্ত স্থান একই জায়গায়, অর্থাৎ জিহ্বার নিচে ফ্রেনুলামে, জিহ্বার নিচে ফ্রেনুলামে। মূলত আমরা যদি হাঁ করি তাহলে জিহ্বাটা যদি উপরের দিকে নিয়ে যাই, দেখবা যে জিহ্বার ঠিক মাঝখানে কিন্তু আমাদের একটা পেশি আছে যেটাকে জিহ্বাটাকে নিচের সাথে আটকে রাখছে, ওই জায়গাটার আশেপাশের জায়গাগুলোকে বলা হয় ফ্রেনুলাম। তাহলে এই সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি অবস্থানও করছে নিম্ন চোয়াল এবং জিহ্বার নিচে, এবং সেই সাথে উন্মুক্ত হয় ঠিক জিহ্বার নিচে ফ্রেনুলামের কাছাকাছি। ঠিক আছে, এই হলো আমাদের অবজেক্টিভের এই স্লাইডটা, যে লালা গ্রন্থি থেকে আমাদের কি কি অবজেক্টিভ আসতে পারে মোটামুটি ভাবে, কত প্রকার কি ধরনের কোষ থাকে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা লালা গ্রন্থির পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আসো সর্বপ্রথম আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে পরিমাণ। অর্থাৎ একজন মানুষ যদি সুস্থ মানুষ হয়, আর যদি কোনো রোগ না হয়, তাহলে সে দৈনিক 1200 থেকে 1500 ml লালা গ্রন্থি অর্থাৎ 1.2 লিটার থেকে 1.5 লিটারের মতো লালা ক্ষরণ করে থাকে। এবং এইটা কিন্তু কম বেশি হতেই পারে, আরো বেশিও হতে পারে, কিংবা আরো কমও কোনো কারণবশত হতে পারে। যেমন তুমি যত বেশি খাবার গ্রহণ করবা, খাবার দেখবা, তোমার লালা তত বেশি ক্ষরণ হবে। তুমি যত বেশি কথা বলবা তত বেশি তোমার লালা ক্ষরণ হবে। কেন, সেটা একটু পরেই তোমাদেরকে আলোচনা করব। তাহলে এটা একটা অবজেক্টিভ আসতে পারে যে পরিমাণের দিক থেকে কেমন। তারপরে আসো পিএইচ, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ হতে পারে, যে লালার গ্রন্থি থেকে নিঃসৃত লালা রসের পিএইচ কত। 6.2 থেকে 7.4, অর্থাৎ বলা যেতে পারে ঈষৎ অম্লীয়, মানে হালকা পরিমাণ অম্লীয়। বাট সবসময় লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রস চেষ্টা করে যে এইটার পিএইচ যেন নিরপেক্ষ থাকে, তাহলে হালকা অম্লীয় রাখা হয়, এবং সেই সাথে এটার পিএইচ কত রাখা হয়, এটা হচ্ছে নিরপেক্ষ অর্থাৎ 7-এর কাছাকাছি রাখা হয়। যাই হোক, আমাদের রেঞ্জটা মনে রাখতে হবে 6.2 থেকে 7.4। বিভিন্ন বইয়ে কিন্তু এই সংখ্যাগত মানগুলো অনেক সময় ভ্যারি করে, সেটা একটু মাথার মধ্যে রাখবা। এবার আসলে উপাদান। সত্যি কথা বলতে উপাদান জিনিসটা তোমরা চাইলে ইগনোর করতে পারো, কারণ একটু পরে যখন অ্যানালাইসিস প্রশ্ন দেখবা, যে বোর্ড এমসিকিউ বা সৃজনশীল প্রশ্ন দেখবে, উপাদান থেকে খুব বেশি একটা পরীক্ষা প্রশ্ন আসে না, বিশেষ করে এই পার্সেন্টেজ গুলো। তাও যদি তোমরা চাও মনে রাখতে পারো যে পানির পার্সেন্টেজ হচ্ছে 95.5 থেকে 99.5%, অর্থাৎ লালা গ্রন্থিতে 95%-এর উপরই হচ্ছে পানি থাকে। বাকি 4-5% মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে কোষীয় উপাদান, 2 নাম্বার হচ্ছে অজৈব বস্তু, 3 নাম্বার হচ্ছে জৈব বস্তু। কোষীয় উপাদানের মধ্যে কি থাকতে পারে? ইস্ট থাকতে পারে, ভালো ব্যাকটেরিয়া থাকতে পারে, মিথজীবী ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, তারপরে লিউকোসাইট, এই জিনিসগুলো কিন্তু অবস্থান করে থাকে। আর অজৈব পদার্থ মানে কি? অজৈব খনিজ পদার্থ অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো লালার মধ্যে থাকবেই, যেগুলো খাদ্য পরিপাক এবং মুখের বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। আর জৈব উপাদানের ক্ষেত্রে স্পেশালি লালা গ্রন্থির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা এনজাইম আছে, একটার নাম হচ্ছে টায়ালিন, আরেকটার নাম হচ্ছে লাইসোজোম, যেটা বলা হয়ে থাকে ব্যাকটেরিয়া ধ্বংসকারী এনজাইম।
তাছাড়া এছাড়া ভিটামিন, মিউসিন, কার্বনিক অ্যানহাইড্রেস এই উপাদানগুলো দেখতেই পাওয়া যায়। তবে আমি আগেই বলছি যে এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না, তাই তোমরা চাইলে এই জায়গাটা স্কিপ করলেও করতে পারো। তারপরেও যদি তোমরা চাও তোমরা একবার এটা একটু মাথার মধ্যে রাখতে পারো। বলা যায় না, বাই চান্স দেখা গেল এরকম প্রশ্ন চলেই আসতে পারে যে লালার গ্রন্থিতে কত শতাংশ পানি থাকে। বোর্ডের পরীক্ষাগুলোতে এরকম টাইপের পার্সেন্টেজ দিয়ে কিন্তু পানির পরিমাণ বা এগুলো দিয়ে প্রশ্ন আসে। বাট যদি তোমার কাছে খুবই বেশি প্যারা লাগে যে ভাই হচ্ছে না, তাহলে ইগনোর করো, নো প্রবলেম, ঠিক আছে? ইগনোর করলেও কোনো সমস্যা হবে না। এই গেল লালা গ্রন্থির বিভিন্ন উপাদান নিয়ে, পিএইচ নিয়ে কথাবার্তা। এবার আসলে লালা গ্রন্থির কাজ। তো সত্যি কথা বলতে বিভিন্ন কলেজ পরীক্ষায় অনেক সময় তোমার এই লালা গ্রন্থির কাজ আসে। যখন আমরা টেস্ট পরীক্ষায় আমি তোমাদের জন্য ঘাটাঘাটি করলাম যে টেস্টের দেখি কলেজে কেমন আসে, তখন দেখেছি যে বেশ কয়েকটা কলেজে তোমাদের এই লালা গ্রন্থির বা লালার কাজের পরীক্ষার প্রশ্নটা চলে আসছে। বাট বোর্ডে খুবই কম পরিমাণে বলা যেতে পারে, না বলা যেতেই পারে, বোর্ডে আসে না। আর লালা গ্রন্থির লালা রসের কাজ থেকে বিভিন্ন মেডিকেল বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আসছে। তার মানে আমাদের বিশেষ করে এটাকে মাথার মধ্যে রাখতে হবে এমসিকিউ। বাট কিছু কিছু কলেজ পরীক্ষাগুলোতে তোমরা সৃজনশীল 4-এও পেয়ে যেতে পারো। কারণ পরিপাকতন্ত্রে 4 নাম্বার বা 3 নাম্বারের জন্য ঘর জন্য, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের জন্য আর প্রশ্ন দেওয়া হবে এরকম টপিকের আসলে অভাব নেই। এর জন্য যে লালার কাজ দিতে হবে তা কিন্তু না। চলো আমরা একটা একটা করে পয়েন্ট তোমাদেরকে এক্সপ্লেনেশন দিই যে আসলে এখানে আমাদের কি কি পয়েন্ট বলা হয়েছে। যেমন আমাদের সর্বপ্রথম একটা রোগের নাম বলা হয়েছে, যার নাম হচ্ছে জেওস্টোমিয়া। সর্বপ্রথম মনে রাখবা, তোমরা একটু আগেই পড়েছো যে লালার মধ্যে, ঠিক আছে, লালার মধ্যে মোটামুটি ভাবে প্রায় বলা যেতে পারে 95 থেকে 98% পানি থাকে। এই কথাটা আগে আমাদের মাথায় রাখতে হবে, পানি থাকে, ঠিক আছে? তো দেখো একটা জিনিস কি, পানি বা লালা রসের অন্যতম প্রধান কাজ তোমরা মনে করতে পারো যে ভাইয়া ধরেন আমাদের যে শর্করা জাতীয় খাদ্যটা আছে সেটা আয়োলিন এনজাইমের মাধ্যমে পরিপাক করতে সাহায্য করবে, এটা কিন্তু তার অন্যতম প্রধান কাজ না। কারণ তুমি খাও 3 বেলা বা 4 বেলা বা টুকটাক, কিন্তু বাকি সময় তুমি কি করো? বাকি সময় তুমি দেখবা অলওয়েজ সবসময় তোমার মুখ কিন্তু একটু আর্দ্র বা ভিজা থাকে। যদি তোমার মুখ, এই মুখের ভিতরের অংশটা ভিজা না থাকে, তাহলে তোমার কি হবে জানো? ভিতরে যে অন্তত্বক গুলো আছে, এপিথেলিয়াল কোষগুলো আছে, সেগুলো নষ্ট হয়ে যাবে, মরে যাবে। তুমি ঠিকমতো কথা বলতে পারবে না। তোমার মুখে যদি ঠিকভাবে সঠিক পরিমাণ, সমপরিমাণ, যথেষ্ট পরিমাণ লালাক্ষরণ না হয়, যতটুকু তোমার দৈনিক হওয়ার কথা, সেটা যদি না হয় তাহলে তুমি কথা বলতে পারবে না। তুমি যদি কোনো কিছু খেতে যাও তাহলে দেখবা যে খাওয়ার সময় তোমার এই লালার মানে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো এই যে জিনিসটা, এটা কি তার মানে আমাদের কথা বলতে বিভিন্নভাবে দৈনন্দিন কাজে কিন্তু লালা মুখের ভিতরে আর্দ্র রাখতে সাহায্য করে, এবং এই আর্দ্র রাখার কারণে আমাদের এই কাজগুলো করতে পারি। যে কোনো কারণে, বিভিন্ন কারণ আছে, ধরো তুমি ভয় পেয়ে গিয়েছো, কিংবা অতিরিক্ত শুকনো পদার্থ জাতীয় খাবারগুলো খেয়েছো, কিংবা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার বিভিন্ন কারণে তোমার মুখে লালা রস ক্ষরণ হওয়া বন্ধ হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে রোগ। দেখা গেছে লালার গ্রন্থিতে মাম্পস রোগটা হয়েছে, যেটা আমরা মাম্পস ভাইরাস দ্বারা হয়, এই কারণে লালা গ্রন্থি ফুলে যায়। কিংবা ধরো এই লালা গ্রন্থি থেকে যে নালীটা লালা রস পরিবহন করে নিয়ে আসে, সেই লালা গ্রন্থিতে ধরো কোনো অবস্ট্রাকশন হয়েছে, কোনো বলা যেতে পারে মনে করো কোনো কিছু দ্বারা আটকে গেছে, ঠিকভাবে মানে নালীর ভিতরে লালা রস চলাচল করতে পারতেছে না। তো যদি মানে এই যে যদি যে কোনো কারণে, এটা বিভিন্ন কারণে হতে পারে, তো যেই কারণেই হোক না কেন, যদি কি হয় মনে করো যতটুক লালা ক্ষরণ হওয়া দরকার, যদি মানে তোমাকে এটা কি বলা হয়, নর্মাল অ্যামাউন্ট, অর্থাৎ মানে একটা নর্মাল অ্যামাউন্ট যেটা আমরা পড়লাম যে 1200 থেকে 1500 মিলিলিটার, ধরে নিলাম 1200 ml এর চেয়ে, 1200 ml না, আসলে আমাদের যদি সত্যি কথা বলি, আমাদের মেডিকেল ভাষায় বলা হয় যে 500 ml এর কম, দৈনিক 500 ml এর কম লালা ক্ষরণ হলে তখন আমরা সেই রোগটাকে বলি জেওস্টোমিয়া। তাহলে 500 ml এর কম লালা ক্ষরণকে আমরা কি বলবো? ক্ষরণকে আমরা বলবো হচ্ছে জেওস্টোমিয়া। তার মানে এই যে জেওস্টোমিয়া শব্দটা ইউজ করা হয়েছে, এটা একটা রোগের নাম। এটা তাহলে কি হতে পারে? যদি 500 ml এর চেয়ে কম। নর্মাল রেঞ্জ কিন্তু 1200 থেকে 1500, অর্থাৎ মানে মিনিমাম 1200 ml, ম্যাক্সিমাম 1500 ml তোমার লালাক্ষরণ হবে। তো কোনো কারণবশত তোমার অসুস্থতা হয়েছে, অসুখ হয়েছে, লালাক্ষরণ কমে গিয়েছে, 1200 থেকে 1100, 1000, 900, 800, কমতে কমতে 500 ml এর থেকেও কমছে, তাহলে সেই রোগটাকে আমরা বলি জেওস্টোমিয়া। এরকম কোনো সমস্যা হলে অবশ্যই যত দ্রুত সম্ভব একজন ডেন্টাল সার্জনের সাথে দেখা করবা এবং এটা ট্রিটমেন্ট নিবা। চলো মিউসিন, 2 নাম্বার পয়েন্ট হিসাবে বলা হয়েছে মিউসিন নিয়ে কথা। মিউসিনের বিষয়টা কি? মিউসিন মূলত খাদ্যকে পিচ্ছিল করে। তাহলে এর প্রধান কাজ কি? খাদ্যকে
পিচ্ছিল করতে সাহায্য করে। পিচ্ছিল করলে আমাদের উপকারটা কি হবে ভাইয়া? পিচ্ছিল করলে মূলত আমরা খাদ্য গিলতে মানে খাবারটা গলাধকরণ করতে মানে আমাদের হেল্প হয়। তাহলে খাদ্যকে পিচ্ছিল করতে সাহায্য করবে কে? মিউসিন। এই মিউসিনটা মূলত দেখবা যে আমরা যে উপাদান পড়লাম না, উপাদানের মধ্যে যে জৈব উপাদানের মধ্যে টায়ালিন এনজাইম ছিল, লাইসোজোম ছিল, ওইখানে কিন্তু এই মিউসিন শব্দটা ছিল। তাহলে প্রশ্ন আসতে পারে নিচের কোন অংশটি, লালার কোন অংশটি খাদ্যকে পিচ্ছিল করে? মিউসিন। 3 নাম্বার আসো ক্লোরাইড। এই ক্লোরাইডের কথা যদি তোমাদেরকে বলি, ক্লোরাইড কিন্তু কি করে? এই ক্লোরাইড যে আয়নটা আছে মূলত এই আয়ন স্যালাইভারি অ্যামাইলেজ, তোমরা দেখতেই পাচ্ছ 4 নাম্বার পয়েন্টের নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজ মানে কি? স্যালাইভারি মানে স্যালাইভা মানে হচ্ছে লালা, অ্যামাইলেজ মানে হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। স্যালাইভারি অ্যামাইলেজের আরেকটা সুন্দর নাম হচ্ছে টায়ালিন। তার মানে এই ক্লোরাইড আয়ন টায়ালিনকে সক্রিয় করে। তাহলে কাকে সক্রিয় করবে? টায়ালিনকে সক্রিয় করবে। ঠিক আছে, টায়ালিনকে সক্রিয় করবে। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে কাকে সক্রিয় করে? টায়ালিনকে সক্রিয় করে। তাহলে স্যালাইভারি অ্যামাইলেজ মূলত টায়ালিনকে, অর্থাৎ ক্লোরাইড আয়নটি মূলত টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে থাকে। ওকে ফাইন। এরপরে আমরা দেখেন, এরপরে আমরা স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন, এটার নাম তো বুঝতেই পারতেছেন। এই টায়ালিন কি করবে? টায়ালিন জটিল শর্করাকে, তাই না, টায়ালিন জটিল শর্করাকে মূলত গ্লুকোজ বা মল্টোজে পরিণত করবে। তাহলে জটিল শর্করাকে পরিপাক করতে সাহায্য করে। এই প্রশ্নটা তো তোমরা অলরেডি দেখছো আমাদের ফার্স্ট ক্লাসে, যে টায়ালিন নিয়ে যে কি পরিমাণ মানে অবজেক্টিভ আমাদের পরীক্ষায় আসছে। শর্করাকে কি করবে? পরিপাক করতে সাহায্য করবে, পরিপাক করে। ওকে ফাইন, এটা গেল আমাদের একটা অন্যতম পয়েন্ট। এবার আসো আমরা নেক্সট পয়েন্টটা দেখি, বাইকার্বনেট আয়ন। এই আয়নটা মূলত একটু ক্ষারীয় আয়ন। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ 5 নাম্বার বাইকার্বনেট আয়ন HCO3- আয়ন, এইটা মূলত একটু ক্ষারীয় টাইপের হয়। ঠিক আছে, এটা কি হয়? ক্ষারীয় হয়। এই ক্ষারীয় আয়ন অম্লীয় জাতীয় পদার্থকে বা অম্লীয় খাবারকে প্রশমিত করে। কি করে? অম্লীয় খাবারকে প্রশমিত করে। ঠিক আছে, প্রশমিত করে। তুমি যে কোনো খাবার খাও, তার মধ্যে যদি অম্ল থাকে তাহলে সেটাকে একটু প্রশমিত করে দেয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অম্লীয় খাবারকে এখানে প্রশমিত করে লাভটা কি? মনে রাখবা আমাদের মুখের ভিতরে যে দাঁত থাকে, দাঁতের যে ঠিক উপরে যে অংশটা, যেটা দিয়ে আমরা মানে যার উপর আমরা দাঁত ঘষা মাজা করি, সেই জায়গায় সাদা অংশটাকে বলা হয় এনামেল, একেবারে উপরের যে কোটিংটা। এই এনামেল কিন্তু একটা ঝামেলা আছে, যদি কখনো অ্যাসিড পায় তাহলে দ্রুত ক্ষয় হয়ে যায়, আর দাঁত ক্ষয় হয়ে গেলে তো বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এই জন্য যখন অম্লীয় জাতীয় খাবারগুলো খাবা, লালার মধ্যে যে বাইকার্বনেট আয়ন থাকবে সেটা যেহেতু একটু ক্ষারীয় উপাদান, তাই অম্লীয়কে প্রশমিত করে দিবে, দাঁতকে রক্ষা করবে। তাহলে এই ক্ষারীয় উপাদান অম্লীয়কে প্রশমিত করে দাঁতের এনামেলকে রক্ষা করে। লাইসোজোম। ওকে, লাইসোজোম এনজাইম নিয়ে একটু কথা বলি। এই যে লাইসোজোম এনজাইম 6 নাম্বার, এটা কিন্তু এক ধরনের এনজাইম যা মূলত খাবারের সাথে আসা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। কাকে ধ্বংস করবে? খাবারের সাথে আসা, ঠিক আছে, খাবারের সাথে আসা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এটা মাথায় রাখতে হবে, আসা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ঠিক আছে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। খাবারের সাথে আসা ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে কে? লাইসোজোম এনজাইম ধ্বংস করে। ওকে ফাইন। এবার আসে অ্যান্টিব্যাকটেরিয়াল বিভিন্ন ধরনের উপাদান আছে, যে উপাদানগুলো মূলত আমাদের লালার সাথে মিশ্রিত হয় এবং সেম কাজে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। আর পরিষ্কার বলতে কি, দেখো আমরা যখন অনেক রকম খাবার খাই তখন আমাদের দাঁতে এবং মুখের চারপাশে খাবারের কিছু অংশগুলো লেগে থাকতে পারে। তো যখন তোমার এই লালা কন্টিনিউয়াসলি নিঃসৃত হয়, জিহ্বা যখন নাড়াতে থাকো, তখন এই মুখের চারপাশে যে খাবারগুলো থাকে বা দাঁতের যে খাবারগুলো লেগে থাকে সেগুলোকে পরিষ্কার করে দাঁত এবং মুখের সুরক্ষা প্রদান করে। তার মানে লালা যদি কন্টিনিউয়াসলি নিঃসৃত না হতো, আমি তোমাদের সামনে এইভাবে কথাও বলতে পারতাম না, এমনকি আমার কোনো খাবারও ঠিকমতো গ্রহণ করতে পারতাম না। ইনফ্যাক্ট আমার ভিতরে, মুখের ভিতরে যে এপিথেলিয়াল কোষগুলো ছিল, সেই কোষগুলো কিন্তু কি হয়ে যেত? নষ্ট হয়ে যেত, ফেটে যেত। অনেকটা ওয়ান কাইন্ড অফ কেমন হতো জানো? ওই যে দেখবা চৈত্র মাসে মাঠ যেমন অতিরিক্ত গরমের কারণে ফেটে যায়, ঠিক তেমনই এরকম মুখের ভিতরে অবস্থা তৈরি হতো। তাহলে বুঝো কতটা ভয়ানক অবস্থা হইতো। তো লালার এই কাজগুলো মনে রাখতে হবে। 4 নাম্বারের জন্য আসুক না আসুক সেটা জানি না, কিন্তু এমসিকিউতে ভাইয়া এইগুলো পাবা, এই পয়েন্টগুলো, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এই হলো আমাদের লালা গ্রন্থির বেসিক কথাবার্তা। তো আমরা লালা গ্রন্থি নিয়ে তো তোমাদের সাথে আলোচনা করলামই। এখন আসো আমরা তোমাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরিপাক শোষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এবং সবচেয়ে বৃহৎ টপিক, সেটার নাম হচ্ছে যকৃৎ। সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো দেখতেই পাচ্ছ যকৃতের সাধারণ বিষয়গুলি, যকৃতের ছবি আছে, এটা এক ধরনের গ্রন্থি।
তো এইখানে সর্বপ্রথম আমরা যকৃতের প্রাইমারি একটা গঠন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। গঠনের কথা বলতে গেলে অবশ্যই সর্বপ্রথম আমরা তোমাদেরকে অপশন বাই অপশন যদি বলি, তাহলে 1 নাম্বার অবস্থানের কথা যদি বলি, অবস্থান অর্থাৎ ডান পাশে না বাম পাশে, অবস্থান হচ্ছে কোথায় থাকবে ভাইয়া? অবস্থান হচ্ছে ডান পাশে, ঠিক আছে, ডান পাশে অবস্থান করে এবং সেটা অবশ্যই মনে রাখতে হবে কার নিচে অবস্থান করতেছে? ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদার নিচে, ঠিক আছে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদার নিচে অবস্থান করে, ডায়াফ্রামের নিচে, এটা উপরে থাকবে না, ডায়াফ্রামের নিচে। মূলত ডায়াফ্রামের উপরের দিকে ফুসফুস এবং হৃৎপিণ্ড থাকে আর নিচে থাকে হচ্ছে আমাদের কি? এই যকৃৎ। 2 নাম্বার সবচেয়ে বৃহৎ গ্রন্থি, মানে সবচেয়ে বড় গ্রন্থি বলা যেতে পারে, সবচেয়ে বৃহৎ অর্থাৎ সবচেয়ে বড় গ্রন্থি যদি জিজ্ঞেস করা হয় তাহলে অবশ্যই সর্বপ্রথম যার নাম আসবে তার নামই হচ্ছে যকৃৎ। 3 নাম্বার আমাদের যদি বলি যকৃতের খণ্ড আছে 4টি। খণ্ড কয়টি? খণ্ড হচ্ছে 4টি খণ্ড। মোটামুটি কয়টি খণ্ড? 4টি খণ্ড থাকে। এই 4টি খণ্ডর কথা যদি তোমাদেরকে বলা হয় তো কি কি ধরনের খণ্ড আছে ভাইয়া? তাহলে 1 নাম্বার হচ্ছে ডান খণ্ড, ডান সবচেয়ে বড় খণ্ড, তারপরে হচ্ছে বাম খণ্ড, বাম। 3 নাম্বার হচ্ছে কোয়াড্রেট, আচ্ছা 4 কোণা আকৃতির হয়ে থাকে এই জন্য এটাকে বলা হয় কোয়াড্রেট, এবং কোয়াড্রেটের পাশে যে খণ্ডটা আছে সেটার নাম হচ্ছে কডেট, কডেট খণ্ড। 4 নাম্বার খণ্ডটা কি? কডেট খণ্ড। তাহলে ডান খণ্ডটাকে আমরা কি বলছি? সবচেয়ে বড় খণ্ড। এই 4টা খণ্ডের মধ্যে সবচেয়ে বড় খণ্ড বলা হয় ডান খণ্ডকে। তাহলে এই যে তোমরা যকৃৎটা দেখতে পাচ্ছ, এই যকৃতের ক্ষেত্রে মেইনলি যদি তোমাদেরকে বলি, মেইনলি এইভাবে প্রাইমারি ভাবে বলা যেতে পারে এটা হচ্ছে ডান খণ্ডের অন্তর্ভুক্ত। কোনটা ডান খণ্ডের অন্তর্ভুক্ত? এই যে এই জায়গাটা হচ্ছে ডান খণ্ডের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এই যে এই অংশটা হচ্ছে ডান খণ্ড আর এই পাশের অংশটা হচ্ছে বাম খণ্ড, এই অংশটা হচ্ছে বাম খণ্ড। তাহলে এই অংশটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ডান খণ্ড আর এই অংশটাকে আমরা বলছি হচ্ছে বাম খণ্ড। এবং কোয়াড্রেট কর্ডেটটা মূলত আসলে পিছনের দিকে, এটা দেখাতে চাইলে আরো সুন্দরভাবে দেখাতে চাইলে আসলে রিয়েল যকৃৎ নিলে দেখানো সম্ভব। এটা মূলত যদি সত্যি কথা বলি তাহলে আসলে এটা হচ্ছে এই জায়গায় একটা জায়গায় এরিয়া আছে যকৃতের ওই পাশে এবং এই জায়গায় একটা এরিয়া আছে, এই দুটো এরিয়ার জায়গার নাম হচ্ছে কোয়াড্রেট এবং কর্ডেট। তো এই 4টা খণ্ডের নাম মনে রাখতে হবে, সবচেয়ে বড় খণ্ড কোনটা সেটা মনে রাখতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, এই ডান খণ্ডের নিচেই কিন্তু, ডান খণ্ডের নিচেই কিন্তু দেখতেই পাচ্ছি যে আমরা যেহেতু এই পাশটাকে ডান খণ্ড বলেছি, এই ডান খণ্ডের ঠিক দেখো নিচের দিকেই অর্থাৎ আমাদের কি অবস্থান করে? নিচে পিত্তথলি অবস্থান করে, পিত্তথলি। এটা কিন্তু মেডিকেল একটা প্রশ্ন এসেছিল 2023 সালের প্রশ্ন, যে কোন খণ্ডের নিচে মূলত পিত্তথলি অবস্থান করে থাকে, সেটা হচ্ছে ডান খণ্ডের নিচে। তারপরে ধরো ওজনের দিক থেকে যদি বলি, ওজন এটা খুবই সিম্পল একটা কথা। ওজন আমাদের পরীক্ষায় এরকম আসে না, তারপর আমরা যদি জেনে রাখতে চাই কোনো কিছুই আসলে আমরা মোটামুটি ভাবে যা লাগবে তাই আমরা পড়বো, তারপর আমরা মনে রাখবো যে পুরুষের ক্ষেত্রে পুরুষের যকৃৎটা হচ্ছে মূলত বড়, অর্থাৎ এটা হচ্ছে 1.4 থেকে 1.8 কেজির মতো হয়ে থাকে। আর নারীর ক্ষেত্রে যদি বলা হয়, নারীর ক্ষেত্রে হচ্ছে একটু কম, 1.2 থেকে 1.4 কেজি, মাত্র 400 গ্রাম কম, ঠিক আছে, বেশি না। এই যকৃতের কিন্তু একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। স্পেশাল বৈশিষ্ট্য কি জানো? যকৃৎ এমন একটা অঙ্গ, যদি কোনো কারণবশত যদি তার কোনো অংশ, যকৃতের যে কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে নিজে ওই জিনিসটা হিল করতে পারে, অর্থাৎ নিজে ওই জিনিসটা সুস্থতা দান করতে পারে। এটা যকৃতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে কোন খণ্ড কোথায় থাকলো, কিভাবে থাকলো, এই জিনিসগুলো আমরা একটু মাথার মধ্যে রাখবো, ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করে ফেলবো। ওকে, আর একটা কথা মনে রাখবা, এই যে যকৃতের ক্ষেত্রে আমি যদি আরেকটু দেখাই, সাপোজ ধরো এই যে যকৃৎ, মনে করো এটা একটা যকৃৎ, এই যকৃতের নিচে আমরা বারবার তোমাদেরকে কি বলছি যে ধরো এই জায়গায় হচ্ছে আমাদের পিত্তথলি, এই জায়গায় কি আসছে, এই জায়গায় মনে করো আমাদের পিত্তথলি অবস্থান করতেছে। তো যকৃতের ক্ষেত্রে এই যে এইরকম ডান যকৃৎনালী এবং বাম পাশ থেকে আসা বাম যকৃৎনালী, দেখতে পাচ্ছ, ডান যকৃৎনালী আর বাম যকৃৎনালী এরা মিলে একত্রিত হয়। আর এই পাশ থেকে মনে করো পিত্তথলি থেকে পিত্তনালী আসছে। এই যে পিত্তনালী এবং ডান যকৃৎনালী বাম যকৃৎনালী তারা মিলে যে অভিন্ন যকৃৎনালী তৈরি করেছে, এরা একত্রে এভাবে মিলিত হয়। এই যে দেখো, এখন আমি যদি তোমাদেরকে একটু মার্ক করে দেখাই, এটাকে আমরা বলছি অভিন্ন পিত্তনালী, ঠিক আছে, অভিন্ন পিত্তনালী, আর এটা হচ্ছে অভিন্ন যকৃৎনালী, অভিন্ন যকৃৎনালী।
এইভাবে মূলত আমাদের একত্রে মিলিত হয়, ঠিক আছে। তো একটা কথা মাথায় রাখবা, মূলত এই যকৃৎ নালী, এই যে ডান যকৃৎ নালী বাম যকৃৎ নালী, এটা ওকে ধরো ডান যকৃৎ নালী, আর এটা হচ্ছে ধরে নাও বাম যকৃৎ নালী, ঠিক আছে, বাম যকৃৎ নালী। এরা মূলত কি করে, তোমরা সবাই জানো যে যকৃৎ কিন্তু পিত্তরস উৎপন্ন করে, পিত্তথলি না। তো এই পিত্তরসটা যে উৎপন্ন করে সেটা পরিবহন করে পিত্তথলির মাধ্যমে বা পিত্তথলির কাছে নিয়ে আসাই হচ্ছে ডান বাম যকৃৎ নালীর অন্যতম প্রধান কাজ। যদিও এখান থেকে সিস্টিক নালী আরো অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আরো আলোচনা করব। তো এইভাবে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তো আমাদের এইগুলো কিন্তু অবজেক্টিভের জন্য মোটামুটি আমাদের দরকার। তো এই স্লাইডটাও আমাদের অবজেক্টিভের জন্য লাগবে। এই আজকের ক্লাসে কিন্তু তোমরা সিকিও পাবা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, সেটা হচ্ছে যকৃতের আণুবীক্ষণিক গঠন। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, যকৃতের আণুবীক্ষণিক। তোমরা যদি মাইক্রোস্কোপে স্লাইড নিয়ে যকৃতের একটি ছোট্ট অংশ স্লাইডের মাধ্যমে দেখো তাহলে দেখতে অনেকটা এরকম হয়। তো যকৃতের আণুবীক্ষণিক গঠনের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আণুবীক্ষণিক গঠনের ক্ষেত্রে যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার নাম হচ্ছে লোবিউল, ঠিক আছে, লোবিউল। এই লোবিউলটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, দেখতে অনেক সুন্দর। মূলত বলা যেতে পারে যে ষড়ভুজ আকৃতির হয়ে থাকে। কেমন আকৃতির হয়? ষড়ভুজ আকৃতির হয়। তো লোবিউলের ছবিটা আমরা একটু আঁকি, তাই না? লোবিউলের ছবিটা আমাদের আঁকা জরুরি। তো লোবিউলের ছবিটা আমরা যদি আঁকি, এটা মূলত ষড়ভুজ আকৃতির হয়। ওকে ফাইন, এই একটা অংশ, ফাইন। আচ্ছা, এটা একটা অংশ। তারপরে মনে করো যে, আচ্ছা একটু সুন্দর করে আঁকি আমরা, এই একটা অংশ লোবিউলের। তারপরে এখান থেকে মনে করো একটা অংশ, তারপরে এখান থেকে একটা অংশ, ওকে, তারপরে এখান থেকে একটা অংশ। এই যে দেখো আমরা এটা আঁকছি, যদিও এটা তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকে একেবারে সুন্দর করে কনসেপচুয়াল ভাবে বুঝিয়ে দিই যাতে তোমরা পরবর্তীতে কখনো না ভুলো। তো লোবিউল কি? এইটা হচ্ছে পুরোটাকে আমরা বলে থাকি লোবিউল। এটাকে আমরা কি বলবো? যকৃতের লোবিউল। সর্বপ্রথম মনে রাখবা, এই লোবিউলগুলো অর্থাৎ যকৃতের যে আবরণ, আণুবীক্ষণিক গঠন, তো এই যকৃৎ কিন্তু মূলত গ্লিসন ক্যাপসুল নামক পর্দা দ্বারা আবৃত। তাহলে আমি আগে সর্বপ্রথম তোমাদের একটা ইনফরমেশন দিয়ে নিই, সেটা হচ্ছে যকৃতের যে পর্দা, হ্যাঁ, এই পর্দার নাম হচ্ছে গ্লিসন ক্যাপসুল। এটা কিন্তু পরীক্ষা আসবে, গ্লিসন ক্যাপসুল। এই ক্যাপসুল দ্বারা মূলত আবৃত থাকে, ক্যাপসুল। ওকে ফাইন, এটা হচ্ছে গ্লিসন ক্যাপসুলের কথা বললাম। আর এই অংশটাকে আমরা কি চিহ্নিত করতেছি? এই অংশটার নাম বলছি হচ্ছে যকৃতের লোবিউল, ঠিক আছে, লোবিউল। ওকে ফাইন, এবার আসো খেয়াল করো, ঠিক এদের মাঝামাঝি অর্থাৎ কেন্দ্রীয় অংশ একটা শিরা থাকে যার নাম হচ্ছে কেন্দ্রীয় শিরা। তাহলে এই অংশটাকে আমরা কি বলছি? এই অংশটাকে আমরা বলছি হচ্ছে কেন্দ্রীয় শিরা। ওকে, কেন্দ্রীয় শিরা। তার মানে আমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, কেন্দ্রীয় শিরা কোথায় পাওয়া যায়? যকৃতের লোবিউলে বা যকৃতে। কেন্দ্রীয় শিরা থেকে বিভিন্ন ধরনের রক্তনালী বের হয়। বিভিন্ন ধরনের কি? রক্তনালী বের হয়, যে এরকম করে রক্তনালীগুলো বের হয়। কেন্দ্রীয় শিরা থেকে কি বের হবে? রক্তনালীগুলো বের হবে। এই যে রক্তনালীগুলো বের হচ্ছে, কেন্দ্রীয় শিরা থেকে রক্তনালীগুলো বের হচ্ছে, এগুলোকে বলা হয়ে থাকে পোর্টাল ভেইন বা পোর্টাল শিরা। এই যে এগুলো হচ্ছে পোর্টাল শিরা, ঠিক আছে। এরা হচ্ছে বিভিন্ন ধরনের রক্তনালী বের হয়, এটাকে বলা হয় পোর্টাল শিরা। এই যে এরকম করে পোর্টাল শিরা বের হয়। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে পোর্টাল শিরা, ঠিক আছে, পোর্টাল শিরা। এটা মাথার মধ্যে রাখতে হবে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এর মাধ্যমে পরিবাহিত হয়। এছাড়া পোর্টাল ভেইনও বের হয়ে থাকে। কি বের হয়ে থাকে? যে পোর্টাল ভেইনও পোর্টাল আর্টারিও বের হয়ে থাকে। পোর্টাল আর্টারি অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করার জন্য পোর্টাল আর্টারিও বের হয়ে থাকে। পোর্টাল আর্টারি বা পোর্টাল ধমনীও বের হয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন আছে, এই যে যেই জায়গাগুলো দিয়ে মূলত পোর্টাল শিরা, পোর্টাল ধমনীগুলো বের হলো, সেই ফাঁকা স্থানের নাম কি? সেই ফাঁকা স্থানের নাম সাইনোসয়েড। সাইনোসয়েড দেখানোর আগে তোমাদেরকে আগেই বলে রাখি, এখানে কিছু কোষ আছে যকৃতে, কিছু কোষ দেখতে পাওয়া যায়। সেই কোষগুলো মূলত এর ফাঁকে ফাঁকে অবস্থান করে। বহুভুজ আকৃতির কোষ, এই যে এরকম বহুভুজ আকৃতির কোষ থাকে, এই যে বহুভুজ আকৃতির কোষ, ঠিক আছে, বহুভুজ আকৃতির কোষ অবস্থান করে থাকে। এই যে বহুভুজ আকৃতির কোষ, ঠিক আছে, এই যে এরকম বহুভুজ আকৃতির কোষ দেখতে পাওয়া যায়। এই যে বহুভুজ আকৃতির কোষ দেখতে পাচ্ছ, এই বহুভুজ আকৃতির কোষগুলোর নাম আছে। এই বহুভুজ আকৃতির কোষগুলোর নাম কি জানো? এই বহুভুজ আকৃতির কোষের নাম, যেহেতু কোষ বলছি আর বলছি যকৃৎ, মনে রাখবা যকৃৎ রিলেটেড যে কোনো কিছুকে আমরা বলে থাকি হ্যাপাটো, আর কোষের কারণে আমরা এটাকে বলে থাকবো সাইট, অর্থাৎ যকৃতের কোষের নাম হচ্ছে হ্যাপাটোসাইট। তাহলে এই যে লোবিউলের ভিতরে থাকে কি? বহুভুজ আকৃতির বিভিন্ন ধরনের কোষ, এটাকে আমরা বলবো হচ্ছে হ্যাপাটোসাইট। এবং এই হ্যাপাটোসাইটের মাঝে মাঝে কি থাকবে? পোর্টাল শিরা, পোর্টাল ভেইন। এবং মজার বিষয় হচ্ছে
এই হেপাটোসাইট বা পোর্টাল শিরা বা পোর্টাল ভেনের মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা আছে। এই যে ধরো ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা, ঠিক আছে, এরকম ফাঁকা জায়গা থাকে। এই যে ফাঁকা জায়গার একটা দেখো আবরণ, ঠিক আছে, এই রক্তনালীর চারপাশে একটা আবরণ তৈরি হচ্ছে। এই যে অন্য কোনো কালার দিয়ে আমি আবরণটা তৈরি করছি। এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয়, ফাঁকা জায়গাটা চিহ্নিত করি, এই ফাঁকা জায়গাগুলো দিয়ে কিন্তু মূলত রক্ত চলাচল করে থাকে। এই ফাঁকা জায়গার নাম হচ্ছে সাইনুসয়েড। কি বলবো? সাইনুসয়েড, ঠিক আছে। এই ফাঁকা জায়গার নাম কি? সাইনুসয়েড। তোমরা ম্যালেরিয়া তো পড়বা, পড়ে থাকবা যে সাইনুসয়েডে জীবাণু আশ্রয় নেয়, ফাঁকা জায়গা সাইনুসয়েড, ঠিক আছে। যকৃৎ কোষের ফাঁকে ফাঁকে মূলত এই ফাঁকা জায়গাগুলো থাকে। যকৃৎ কোষ বা হেপাটো কোষের ফাঁকে ফাঁকে কি থাকে? ফাঁকা জায়গা থাকে। এখন ঘটনা হচ্ছে এই ফাঁকা জায়গার সাইনুসয়েড তো নামকরণ করলেন, কিন্তু এই যে যেই চিহ্নিতকরণটা দিলেন, এই যে বিভিন্ন হলুদ কালারের যে চিহ্নিতকরণ দিলেন, এটা এক ধরনের আবরণ, একটা কোষের আবরণ। এই কোষের আবরণটা কি? এটা কিসের আবরণ? কোষের আবরণ। এই কোষের আবরণের নাম কি? এই কোষের নাম হচ্ছে কাফ্ফার কোষ। কাফ্ফার কোষ, ঠিক আছে, কাফ্ফার কোষ। মূলত কাফ্ফার কোষ ম্যাক্রোফেজ বা এর প্রধান কাজ কি জানো? কাফ্ফার কোষের অন্যতম প্রধান কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। কি করা? জীবাণু ধ্বংস করা। জীবাণু ধ্বংস করাই হচ্ছে কাফ্ফার কোষের কাজ। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু পেলাম। এই পুরো গঠনটাকে আমরা বলছি হচ্ছে হ্যাপাটিক লোবিউল, যার মধ্যে একটা কেন্দ্রীয় শিরা থাকে। এই কেন্দ্রীয় শিরা থেকে বিভিন্ন ধরনের ধমনী এবং শিরা বের হয়। সেই শিরাগুলোর নাম পোর্টাল শিরা, পোর্টাল ধমনী। এছাড়া এই লোবিউলের ভিতরে বিভিন্ন ধরনের ছোট ছোট কোষ আছে, যে কোষগুলোকে বলা হয় হ্যাপাটোসাইট, বা বাংলায় এটাকে আমরা আবার কি বলতে পারি? হ্যাপাটোসাইট বা বাংলায় বলতে পারি যকৃৎ। হ্যাপাটো মানে হচ্ছে যকৃৎ, সাইট মানে হচ্ছে কোষ। আর এই হ্যাপাটোসাইট বা যকৃৎ কোষের ফাঁকে ফাঁকে যে ফাঁকা জায়গা, এবং যে ফাঁকা জায়গা দিয়ে রক্তনালীগুলো চলাচল করেছে, সেই ফাঁকা জায়গার নামকরণ করা হয়েছে সাইনুসয়েড। এই ফাঁকা জায়গার নামকরণ কি করা হয়েছে? ফাঁকা জায়গার নামকরণ করা হয়েছে সাইনুসয়েড। তাহলে যকৃৎ কোষ, হ্যাপাটোসাইট, তারপর হচ্ছে লোবিউল, তারপর হচ্ছে কেন্দ্রীয় শিরা, পোর্টাল শিরা, আরো অনেক কিছু কিন্তু আমরা এখানে পেলাম। এছাড়া এই যে সাইনুসয়েডকে কভার করে রাখছে, আবৃত করে রাখছে, সেই আবরণের নাম হচ্ছে কাফ্ফার কোষ। এবং এই কাফ্ফার কোষের অন্যতম প্রধান কাজ হচ্ছে, কাফ্ফার কোষের অন্যতম প্রধান কাজ কি? অন্যতম প্রধান কাজ হচ্ছে যকৃতের ভিতরে প্রবেশকৃত যে কোনো জীবাণুকে ধ্বংস করা। তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো তো আসেই। পাশাপাশি তোমার কিন্তু এরকম দিতে পারে হ্যাপাটোসাইট কার অংশ, কাফ্ফার কোষ কার অংশ, এবং মোস্ট ইম্পর্টেন্ট যকৃতের আবরণ বা পর্দার নাম কি? গ্লিসন ক্যাপসুল। যে জিনিসগুলো মার্ক করেছে এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবেন। কেন্দ্রীয় শিরা কার মধ্যে পাওয়া যায়? যকৃতের লোবিউল বা যকৃতের মধ্যে পাওয়া যায়। এগুলো একটু মাথার মধ্যে রাখবেন। এগুলো কিন্তু পরীক্ষার জন্য আসে। এবং শেষ পর্যন্ত বলতে বাধ্য হচ্ছি, এই স্লাইডটিও আপনাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা সৃজনশীল আসবে না, এমসিকিউ এর জন্য। ভাইয়া সেই কবে থেকে খালি এমসিকিউই পড়াচ্ছেন এখন ক্লাস শুরু থেকে, আপনি কি একটু সিকিউ দেখাবেন না? এই ক্লাসে কি আজকে কোনো সিকিউ নাই? জি সিকিউ আছে। এখন আপনাদেরকে আমি যে জিনিসটা পড়াবো সেখানে সিকিউ তো আছেই, অর্থাৎ এইটা হচ্ছে এখন বলতে পারি সিকিউ এর জন্য সবচেয়ে বেশি আসা 3 বা 4, মানে গ ঘর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। পাশাপাশি আরেকটা আছে যকৃতের বিপাকের ভূমিকা। আর এমসিকিউ এর কথা ভাই বলে লাভ নেই। এমসিকিউ এমন একটা জিনিস যেটার আসলে কোনো সাজেশন নাই যে এই জায়গা থেকে তোমার এমসিকিউ আসবে না। তো এখান থেকে যে জিনিসগুলো তুমি সিকিউ এর জন্য পড়বা সেগুলোই তোমার এমসিকিউ পরীক্ষায় আসবে। তো প্রথমে আসো, যকৃৎ 2 ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে সঞ্চয় করতে সাহায্য করে, আর একটা হচ্ছে বিপাক করতে। সঞ্চয় করতে করতে সর্বপ্রথম আমরা পড়বো হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয়। গ্লাইকোজেন এক ধরনের কি? গ্লাইকোজেনটা ফার্স্টে মনে রাখতে হবে, এক ধরনের পলিস্যাকারাইড, জটিল শর্করা, পলিস্যাকারাইড, ঠিক আছে। যেমন তোমরা অনেকেই নাম শুনে থাকবা স্টার্চ, তারপরে অনেকে নাম শুনে থাকবা সেলুলোজ। এগুলো মূলত উদ্ভিদের পলিস্যাকারাইড। স্টার্চ যেমন ভাত, সেলুলোজ যেমন কাঠ, তেমনই প্রাণীজ যে পলিস্যাকারাইডের কথা বলা হয় তাহলে সেটার নাম হচ্ছে গ্লাইকোজেন। তো সর্বপ্রথম আমরা যখন খাবার খাই, আমরা যখন শর্করা জাতীয় খাবার খাই, তোমরা সবাই জানো শর্করা জাতীয় খাবার খাওয়ার পরে, শর্করা জাতীয় খাবার পরিপাকের পর যে উপাদানটা থাকে তার নাম হচ্ছে গ্লুকোজ। এটার নাম কি? তার নাম হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ যকৃৎ সরাসরি গ্রহণ করতে চায় না। রক্তের মধ্যে এই গ্লুকোজ থাকে, এই যকৃৎ এই গ্লুকোজকে রক্তের মাধ্যমে গ্রহণ করতে চায় না। ভালো কথা, না গ্রহণ করতে চাইলে করবেন না, কিন্তু না, সে অন্য একটা মাধ্যমে গ্রহণ করতে চায়, যার নাম হচ্ছে গ্লাইকোজেন। কিসের মাধ্যমে? গ্লাইকোজেন। অর্থাৎ গ্লুকোজকে প্রাণীজ পলিস্যাকারাইড বা জটিল শর্করা গ্লাইকোজেনে পরিণত করে তারপরে সে কি করে? গ্লুকোজকে সঞ্চয় করে রাখে। অর্থাৎ গ্লুকোজকে আগে গ্লাইকোজেনে রূপান্তর করবে, তারপরে সে সঞ্চয় করবে।
আর এই কাজটা করতে অর্থাৎ গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করতে মেইনলি ভূমিকা পালন করে অগ্নাশয়ের আলফা কোষ থেকে, আলফা না সরি বিটা কোষ থেকে। তাহলে কোন জায়গা থেকে? এটা হচ্ছে অগ্নাশয়ের, অগ্নাশয়ের, ঠিক আছে, অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত একটা হরমোন যার নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিন হরমোন, ঠিক আছে, এই ইনসুলিন হরমোন মূলত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করতে সাহায্য করে। তাহলে এই জিনিসটা আপনারা খুবই ভালো করে মনে রাখবেন যে যকৃৎ গ্লুকোজকে সরাসরি সঞ্চয় করে না, পলিস্যাকারাইড গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে এবং একে পরিণত করতে কে সাহায্য করবে? ইনসুলিন। আচ্ছা, গেল একটা পয়েন্ট। তারপর আসেন রক্ত সঞ্চয়। এগুলো লিখতে হবে কিভাবে জানেন? এগুলো লেখার জন্য কিন্তু আমি আপনাদেরকে হ্যান্ড নোট দিয়ে দিব। আপনারা আমাকে কি করবেন? আমার বায়োবি গ্রুপে যুক্ত হবেন, বায়োবি লিখলেই হবে, অথবা আপনারা আমাকে মেসেজ দিবেন, নক দিলে আমি আপনাকে হ্যান্ড নোটটা দিয়ে দিব যে ভাই আপনি তো খালি এখানে বিক্রিয়াটা বা কোন কিভাবে হচ্ছে লিখলেন, কিন্তু এটাকে সুন্দর করে বাংলায় বর্ণনা করব কিভাবে, সেটার জন্য আমার হ্যান্ড নোট আছে। রক্ত সঞ্চয়, রক্ত সঞ্চয়ের ক্ষেত্রে মনে রাখবেন এই যে আমরা একটু আগে যে আপনাদেরকে হ্যাপাটিক লোবিউল দেখাইলাম না, হ্যাপাটিক লোবিউলের ভিতরে বিভিন্ন ধরনের পোর্টাল, শিরা, ধমনী দেখাইলাম না, এইগুলোর মাধ্যমে কোষিক জালিকা তৈরি করে যকৃৎ প্রায় 1500 ml, ঠিক আছে, 1500 সেন্টিমিটার কিউব বা যেটাকে আমরা বলতে পারি মিলিলিটার, অথবা 1.5 লিটার রক্ত সঞ্চয় করে রাখে। রক্ত কি করে রাখে? সঞ্চয় করে। কেন সঞ্চয় করে? কারণ যদি কোনো কারণবশত তোমার দেহে কোনো কারণবশত স্বাভাবিক বা অস্বাভাবিক কারণে রক্ত লস হয়, ব্লাড লস হয়, তখন এই যকৃতের মধ্যে রক্তটা সঞ্চয় থাকে, তা তোমার রক্তের চাহিদা পূরণ করে থাকে। তাহলে এটা আমাদের ইম্পর্টেন্ট। চলেন আমরা পরবর্তীতে দেখি ভিটামিন সঞ্চয়। ভিটামিন সঞ্চয়ের ক্ষেত্রে আসলে মেইনলি এখান থেকে একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আসে, কারণ ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ফ্যাটে দ্রবণীয়, চর্বিতে, হ্যাঁ, চর্বিতে দ্রবণীয় ভিটামিন একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আরেকটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। সেটা যেইতে দ্রবণীয় ভিটামিন বলো না কেন, দুই ধরনের ভিটামিনই যকৃৎ সঞ্চয় করে রাখে। তখন আমাদের ইমিউনিটি সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থায় ভিটামিনের প্রয়োজন হলে যকৃৎ এই ভিটামিনগুলো ছেড়ে দেয়। মনে রাখতে হবে চর্বিতে দ্রবণীয় ভিটামিন কারা কারা আছে? তারা হচ্ছে এ, ডি, ই, আরেকটা হচ্ছে কে, বা এটাকে আমরা উল্টা লিখতে পারি ক্যাডা, কে ই ডি এ, ক্যাডা। ক্যাডা মানে কে, তাই না? এডি কে হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি এবং সি। এগুলো পানি এবং চর্বির মাধ্যমে সে যকৃতের মধ্যে সঞ্চয় করে। এবার আসো পিত্তরস সঞ্চয়। পিত্তরস সঞ্চয় আসলে বলতে গেলে কি জানেন? পিত্তরস তৈরি করে হচ্ছে যকৃৎ। পিত্তরস উৎপন্নর কথা যদি বলা হয়, তাহলে উৎপন্ন আসলে মূলত করে থাকে যকৃৎ কোষ, যকৃৎ কোষ। আর যদি আপনি সঞ্চয়ের কথা বলেন, যদি বলি পিত্তরস সঞ্চয়, তাহলে আসলে সঞ্চয় যকৃৎ করে না, সঞ্চয় করে মূলত পিত্তথলি। কে তৈরি করে, কে সঞ্চয় করে? পিত্তথলি সঞ্চয় করে। তাহলে এটা মাথায় রাখতে হবে, পিত্তরস উৎপন্ন হয় যকৃতের মাধ্যমে বা যকৃৎ কোষ, আর সঞ্চয় করা হচ্ছে পিত্তথলি। কত এমএল? 400 থেকে 800 ml পার ডে, অর্থাৎ দৈনিক 400 থেকে 800 ml পিত্তরস যকৃৎ সঞ্চয় করে রাখে। এই তথ্যগুলো আপনাদের মাথার মধ্যে রাখতে হবে। এরপর আসেন যকৃতের সঞ্চয় ভূমিকার মধ্যে চর্বি, অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়। মূলত এই যে চর্বি, এটা মূলত কি হয় জানো? রক্তে যখন অতিরিক্ত শর্করা থাকে, অতিরিক্ত শর্করা, এই অতিরিক্ত শর্করা অনেক সময় ওই গ্লাইকোজেন রূপে সঞ্চয় করার পরেও থেকে যায়। কারণ যকৃতের তো নিজস্ব একটা ক্যাপাসিটি আছে, তাই না? একটা ধারণ ক্ষমতা আছে। আর এই ধারণ ক্ষমতা, গ্লাইকোজেন ধারণ ক্ষমতা যখন এক্সিট করে, কিন্তু দেখা গেছে রক্তের মধ্যে অতিরিক্ত শর্করা আছে, তখন এই অতিরিক্ত শর্করা চর্বিতে পরিণত হয়। কিসে পরিণত হয়? চর্বিতে। এই চর্বিটা তখন আমাদের যকৃতের মধ্যে জমা হতে থাকে, এবং যদি অনেক বেশি পরিমাণে এরকম জমা হতেই থাকে দিন বাই দিন, তখন আমরা এদের একটা রোগ হয় যেটাকে আমরা বলে থাকি ফ্যাটি লিভার। তাহলে অতিরিক্ত চর্বি যকৃতে থাকলে, আবার অতিরিক্ত চর্বি থাকলেও সমস্যা, দেখছো? অতিরিক্ত চর্বি জমা হলে তখন আমরা যে রোগটা হয়, সেই রোগের নাম হচ্ছে ফ্যাটি লিভার বলি। এটা অনেকের কমন, দেখবা তোমাদের বাসার মধ্যে, বিশেষ করে বয়স্কদের এটা অনেক বেশি হয়, তোমারও হতে পারে যদি তুমি স্থূলতায় ভুগো। ওকে, ফাইন। আর এই অ্যামাইনো অ্যাসিড দেখতে পাচ্ছ, এই অ্যামাইনো অ্যাসিডও মাঝে মধ্যে সঞ্চয় করে। এটা মূলত প্রোটিন থেকে পায় এবং এখান থেকে সঞ্চয় করে থাকে। এবার আসেন খনিজ পদার্থ। খনিজ পদার্থের ক্ষেত্রে মেইনলি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো তো সঞ্চয় করবেই, কিন্তু আমাদের যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা মনে রাখবেন। দেখেন, খেয়াল করেন,
আপনারা সবাই জানেন যে 120 দিন পর 120 দিন পরে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে আরবিসি, সেটা মূলত যকৃতে ধ্বংস হয়। ঠিক আছে, ধ্বংস হয়। এই আরবিসি ধ্বংস হলে 120 দিন পর যকৃতে ধ্বংস হলে তখন আমরা যেই রঞ্জক পদার্থ পাই, অনেক কিছুই পাই, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রঞ্জক পদার্থ হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন যখন তৈরি হয়, এই হিমোগ্লোবিনকে ভাঙলে এক ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়। এই খনিজ পদার্থের নাম হচ্ছে ফেরাটিন। ঠিক আছে, লৌহ। সেই খনিজ পদার্থের নাম কি? লৌহ। বা এটাকে আমরা কি রূপে জমা রাখে? ফেরাটিন রূপে জমা থাকে। ফেরাটিন রূপে যকৃৎ জমা রাখে। কারণ এই লৌহটা পরবর্তীতে যকৃৎ নতুন করে আরবিসি তৈরির ক্ষেত্রে দিয়ে থাকে। এগুলো নিয়ে আরো ডিটেলসে একটু পরে বিপাকে বলবো, দেখবে যে কিভাবে এই হিমোগ্লোবিন থেকে অন্যান্য উপাদানগুলো যকৃৎ সঞ্চয় করে রাখে। তো মনে রাখতে হবে এই উপাদানগুলো যকৃৎ সঞ্চয় করে, যখন প্রয়োজন হবে তখন সে এগুলোকে আবার পুনরায় ব্যবহার করবে। এই যে যকৃৎ সঞ্চয় কাজ করছে, আবার একটু পরে দেখবেন বিপাকীয় কাজ করবে, বিভিন্ন ধরনের বিপাক প্রক্রিয়া অংশগ্রহণ করবে, দূষিত পদার্থ, টক্সিক পদার্থ দেহ থেকে বের করবে, এরকম অনেক রকম কাজ করে থাকবে। এই কারণে যকৃৎকে আমরা জৈব রসায়নগারও বলে থাকি। এই প্রশ্নটা আসে কিন্তু, যকৃৎ কেন জৈব রসায়নগার? তাহলে সঞ্চয় ভূমিকা শেষ, এবার চলেন আমরা বিপাকীয় ভূমিকা নিয়ে কথা বলি। মূলত আমাদের যকৃৎ কি কি ধরনের বিপাক করে? এই যে শর্করা বিপাক, অর্থাৎ শর্করা বিপাক জিনিসটা কি? কোন একটা খাবার তুমি খেলা, তারপরে সেটা গ্লুকোজে পরিণত হলো। এখন এই গ্লুকোজকে হয় এটিপি শক্তিতে পরিণত করে দাও কোষের মাধ্যমে, অথবা তাকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করো। এই যে এটিপি শক্তিতে পরিণত করলো, লাস্ট ডেস্টিনেশন, এই যে বা গ্লাইকোজেন রূপে যকৃতের মধ্যে সঞ্চয় করে রাখলো, এটাই আসলে বিপাক। তো সর্বপ্রথম দেখেন, আবার পরিচিত আপনাদের এই গ্লাইকোজেনেসিস নিয়ে কথা বলবো। তো এখানে আগে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, গ্লাইকোজেনেসিস শব্দের অর্থটা কি এর আগে আপনাদেরকে এক্সপ্লেন করিনি, এবার করছি। গ্লাইকো শব্দটা, এই যে গ্লাইকো শব্দটা আসছে হচ্ছে গ্লাইকোজেন থেকে। ঠিক আছে, গ্লাইকোজেন থেকে আসছে। আর এই যে জেনেসিস শব্দটা পাচ্ছেন, এই জেনেসিস শব্দের অর্থ হচ্ছে তৈরি করা। কি করা? তৈরি করা। তাহলে গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লাইকোজেন তৈরি করবে। তাহলে গ্লাইকোজেন তৈরি করা। এখন একটা কথা মনে রাখবেন, প্রায় মানুষের দেহের মধ্যে প্রতি 100 ml রক্তে, প্রতি 100 ml রক্তে মোটামুটি ভাবে 90 মিলিগ্রাম গ্লুকোজ সে ধারণ করতে পারে। কত মিলিগ্রাম গ্লুকোজ? 90 মিলিগ্রাম গ্লুকোজ ধারণ করতে পারে। ঠিক আছে, ধারণ করে। তাহলে মানুষের রক্তের মধ্যে যখন এই 90 মিলিগ্রাম গ্লুকোজ থাকবে তখন সে ভালো। এটা মেনটেন করতে হয় সব সময়। কিন্তু আমরা যখন অতিরিক্ত শর্করা খেয়ে ফেলি, দেখা গেছে যে রক্তে 90 মিলিগ্রামের চেয়ে বেশি শর্করা বা গ্লুকোজ চলে আসছে, যতটুকু থাকার কথা তার থেকে অনেক বেশি চলে আসছে। তখন আমাদের কি হয়? তখন ওই যে বলেছিলাম, ওই যে আমরা বিক্রিয়াটা তোমাদেরকে ফার্স্টে একবার দেখিয়েছিলাম, আরেকবার দেখাচ্ছি। ওই যে আমাদের যে অতিরিক্ত গ্লুকোজ থাকবে, সেই গ্লুকোজ মূলত ইনসুলিন, অর্থাৎ অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হরমোন, যার নাম হচ্ছে ইনসুলিনের মাধ্যমে গ্লাইকোজেনে পরিণত করবে। জটিল শর্করা, প্রাণীজ শর্করা গ্লাইকোজেনে পরিণত করবে। এবং এইভাবে করে রক্তের গ্লুকোজকে প্রতি 100 ml রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজ মেনটেন করা হয়। তাহলে অতিরিক্ত গ্লুকোজ বেড়ে গেলে ইনসুলিন হরমোনের সাহায্যে এই গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে যকৃৎ সঞ্চয় করে রাখে, যাতে নষ্ট না হয়, ওয়েস্ট না হয়। সঞ্চয় করে রাখি কেন? সঞ্চয় করে রাখবে। আচ্ছা, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে গ্লাইকোজেনেসিস। প্রশ্ন হচ্ছে, এই গ্লাইকোজেনকে কেন সঞ্চয় করবে? এটা যদি আমাদের দেহ থেকে মূত্রের মাধ্যমে বের হয়ে যেত তাহলে তো ভালো হতো, তাহলে এত পরিশ্রম হতো না। না, এই গ্লাইকোজেনকে কেন সঞ্চয় করে রাখে? কারণ আমরা দিনে 24 ঘন্টা খাই না, আমরা দিনে 3 বেলা খাই, মাঝে মধ্যে নাস্তা করি। কিন্তু বিভিন্ন সময় ঘুম বাদে বা ঘুম সহই যদি বলি, আমাদের শরীরে প্রচুর এটিপি শক্তি দরকার। আর যত বেশি এটিপি দরকার তত বেশি গ্লুকোজ দরকার। এই জন্য দেখা গেছে তুমি যখন খাবার খাও, যতটুকু গ্লুকোজ রক্তে থাকা দরকার বা এটিপি বানাতে দরকার সেটা রক্তের মধ্যে থেকে যায়। কিন্তু বাকি গ্লুকোজকে যদি আমি বের করে দিতাম, তাহলে বাকি সময়গুলো আমি কিভাবে ব্যবহার করবো? এই জন্য দেখা যায় যখন রক্তে গ্লুকোজ দরকার হবে কিন্তু তুমি খাওয়া দাওয়া করোনি বা করতেছো না, বা তোমার এখন টাইম নেই, তুমি এখন ধরো পড়াশোনা করতেছো কিংবা খেলাধুলা করতেছো, তো এখন তুমি খাইতে পারতেছো না, কিন্তু তোমার রক্তে গ্লুকোজ দরকার। তখন এই যে গ্লাইকোজেনটা আমরা জমা রাখছিলাম গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে, সেই গ্লাইকোজেন আবার ভেঙে যাবে। আর এই ভেঙে যাওয়ার প্রক্রিয়ার নামই হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। তার মানে এই যে গ্লাইকোজেনোলাইসিস, এই গ্লাইকোজেনো মানে কি জানো? এই গ্লাইকোজেনো মানে হচ্ছে গ্লাইকোজেনো মানে হচ্ছে গ্লাইকোজেন। ঠিক আছে, আর লাইসিস মানে হচ্ছে ভাঙা। লাইসিস মানে কি? ভাঙা। তার মানে গ্লাইকোজেনকে ভেঙে দেওয়ার প্রক্রিয়ার নামই হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আসলে এই বিক্রিয়াটার উল্টা হবে, অর্থাৎ
এই যে গ্লাইকোজেনটা আছে, গ্লাইকোজেন এই গ্লাইকোজেন একটা হরমোনের মাধ্যমে, কোন হরমোন একটু পরে বলছি, উল্টা ভেঙে আবার পুনরায় গ্লুকোজে পরিণত হয়ে রক্তে গ্লুকোজ রূপে সরবরাহ করবে। এখন এই যে গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হলো এবং রক্তে গ্লুকোজ সরবরাহ করলো, এক্ষেত্রে কোন হরমোন সাহায্য করবে? এক্ষেত্রে অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত এক হরমোন, যার নাম হচ্ছে গ্লুকাগন। যার নাম কি? গ্লুকাগন হরমোন। তার মানে এই গ্লুকাগন হরমোন গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। তাহলে আমাদের দুইটা জিনিস দেখতে পেলাম, যে অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন গ্লুকোজকে গ্লাইকোজেন করে সঞ্চয় করে, আবার যখন রক্তে গ্লুকোজ দরকার তখন এই গ্লাইকোজেন অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে নিঃসৃত হরমোন গ্লুকাগনের সাহায্যে গ্লুকোজে পরিণত করে রক্তে সরবরাহ করে। এই জন্য গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস একসাথে পড়বা, তাহলে মনে থাকবে। এখন আসেন আগে লাইপোজেনেসিস কি। জেনেসিস মানে তো আপনারা অলরেডি বুঝছেন যে জেনেসিস মানে হচ্ছে তৈরি করা, এটা নিয়ে তো আর বারবার বলা লাগবে না, তাই না? তৈরি করা। কিন্তু লাইপো মানে কি তাহলে? এই যে লাইপো শব্দটা ইউজ করা হয়েছে না, লাইপো মানে হচ্ছে লিপিড। তার মানে লিপিড তৈরি করার প্রক্রিয়াকে বলা হয়, লিপিড মানে কি? চর্বি, স্নেহ পদার্থ। তাহলে স্নেহ পদার্থ বা লিপিড তৈরি করার প্রক্রিয়ার নামই হচ্ছে লাইপোজেনেসিস। মানে এটা কিভাবে হয়? ওই যে দেখেন, আপনাদের শুরুতে কিন্তু আমি একবার বলেছিলাম, মনে পড়ে সঞ্চয়ী ভূমিকাতে আপনাদেরকে একবার বলেছিলাম যে যখন চর্বি এবং অ্যামাইনো অ্যাসিডে অতিরিক্ত শর্করা থেকে যাবে, অর্থাৎ ধরেন আপনার আমি আপনাকে কথার কথা হিসাবে বলছি, ধরেন এরকম কাপে 2 কাপ ভাত খেলে, এরকম কাপে 2 কাপ যদি ভাত খান, আবার এরকম করে আমার কথা শুনে মেপে মেপে খেতে যায় না, তাহলে কিন্তু বিপদ। এরকম কাপে ধরেন 2 কাপ ভাত খেলে আপনার রক্তে যে, ওই যে আমি আপনাদেরকে যে একটু আগে লেখালাম যে রক্তে প্রতি 100 ml 90 মিলিগ্রাম গ্লুকোজ ধারণ করাটা হচ্ছে নর্মাল। তো এইরকম কাপে যদি আপনি 2 কাপ ভাত খান, তাহলে প্রতি 100 ml 90 মিলিগ্রাম গ্লুকোজ থাকবে, কোনো অতিরিক্ত গ্লুকোজ থাকবে না, গ্লাইকোজেনও পরিণত হওয়ার কোনো দরকার নেই, সমস্যা নেই। এখন আপনি কি করলেন, এইরকম কাপের প্রায় মনে করেন 8 কাপ ভাত খাইছেন। 2 কাপ খাওয়ার কথা, খাইছেন কতটুকু? 8 কাপ। তো এর মধ্যে দেখেন 2 কাপ যে ভাতটা খাইছেন, মানে 8 কাপ যে ভাত খাইছেন, এর মধ্যে তো 2 কাপ আপনার রক্তের গ্লুকোজ হিসেবে ব্যবহার হয়ে গেল, বাকি থাকলো কত কাপ? 6 কাপ। 6 কাপের মধ্যে ধরে নেন 3 কাপ বা 4 কাপ আপনার গ্লাইকোজেনে পরিণত করে যকৃতের ধারণ ক্ষমতার মধ্যে থাকে। তাহলে 6 কাপের মধ্যে ধরেন 4 কাপ গ্লুকোজ বা ভাতের যে গ্লুকোজে পরিণত হয়েছে সেই গ্লুকোজ গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখছে, তাহলে আরো এক্সট্রা বাকি আছে 2 কাপ। তাহলে 8 কাপ ভাতের মধ্যে 2 কাপ চলে গেছে রক্তের গ্লুকোজে, 4 কাপ চলে গেছে গ্লাইকোজেন রূপে যকৃতের মধ্যে, বাকি আরো 2 কাপ গ্লুকোজ তোমার রক্তের মধ্যে আছে। তাহলে তো হইল না, রক্তে তো অতিরিক্ত গ্লুকোজ থাকা যাবে না, কারণ যতটুকু দরকার ততটুকু সে ব্যবহার করছে, কিন্তু এক্সট্রা এখনো আরো 2 কাপ আছে। তাহলে এই 2 কাপ তো যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করতে পারতেছে না, কারণ যকৃতে তো একটা ধারণ ক্ষমতা আছে গ্লাইকোজেনের। তাহলে ওই এক্সট্রা 2 কাপের গ্লুকোজ কই যাবে? ওই এক্সট্রা 2 কাপের গ্লুকোজই তখন চর্বিতে পরিণত হবে। তাহলে রক্তের অতিরিক্ত শর্করা কি মনে রাখবেন? রক্তের অতিরিক্ত শর্করা মানে গ্লাইকোজেনে পরিণত হওয়ার পরেও যদি অতিরিক্ত শর্করা থাকে, তাহলে এই অতিরিক্ত যে শর্করা, এই অতিরিক্ত শর্করা তখন কিসের মাধ্যমে? ইনসুলিন হরমোনের মাধ্যমে। এখানেও ইনসুলিন সাহায্য করে থাকে। ইনসুলিন হরমোনের মাধ্যমে কিসে পরিণত হবে? ট্রাইগ্লিসারাইডে পরিণত হবে। ট্রাইগ্লিসারাইড বা যেটাকে আমরা চর্বিও বলে থাকি, গ্লিসারাইডে পরিণত হবে। এই ট্রাইগ্লিসারাইড মূলত আমাদের রক্তে পরিমাণ বা রক্তে মিশে হার্টে চলে যায়, মস্তিষ্কে চলে যায় এবং ব্লক তৈরি করে। তার মানে যত বেশি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাবেন, ভাত খাবেন, সেইটা তখন কিসে পরিণত হতে থাকবে? ট্রাইগ্লিসারাইড বা চর্বিতে পরিণত হতে থাকবে। আর যত বেশি চর্বি পরিণত হতে হবে, তত তোমার হার্টে ব্লক হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে চর্বি খাইলে হার্টের যে ব্লক হবে এরকম না, চর্বি খাওয়া উচিত না, বাট আমরা আসলে আলটিমেটলি যত বেশি শর্করা জাতীয় খাবার খাবো, ভাত জাতীয় খাবার খাবো, তত আমাদের মোটা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তত আমাদের স্থূলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তত আমাদের রক্ত বা রক্তের মধ্যে চর্বি বা ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে, তত বেশি হার্টে ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমরা অনেকেই জানি না, অনেকেই মানি না, মনে করি ভাত খাওয়া ভালো আর বেশি বেশি করে ভাত খাই, কিন্তু বেশি ভাত খাওয়া আসলে কখনোই ভালো না। তাহলে এই যে রক্তের অতিরিক্ত শর্করাকে ট্রাইগ্লিসারাইডে পরিণত করলাম, চর্বিতে পরিণত করলাম, এই জন্য এটাকে বলা হয় লাইপোজেনেসিস। তো এই হলো আমাদের 3টা অংশ। এবার আসেন আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস জিনিসটা কি। জেনেসিস বুঝতেই পারতেছেন, জেনেসিস মানে তৈরি করা, গ্লুকো মানে হচ্ছে শর্করা, আর নিও মানে হচ্ছে নন কার্বোহাইড্রেট। তার মানে আমরা এটাকে যদি ভাঙি,
তার মানে ভাঙলে দেখেন এই যে গ্লুকো শব্দটা পাচ্ছি হচ্ছে শর্করা, শর্করা, আর নিও শব্দের অর্থ হচ্ছে অশর্করা, অশর্করা, ঠিক আছে, অশর্করা, তাহলে অশর্করা। আর জেনেসিস মানে তো হচ্ছে তৈরি করা, জেনেসিস মানে হচ্ছে তৈরি করা। এখন তার মানে হচ্ছে দেখেন এখানে কথাটা কিভাবে দাঁড়ায়, এই যে আমরা একটু আগে যে জিনিসটা আপনার চর্বি রূপে আমাদের যে অতিরিক্ত শর্করাটাকে আমরা চর্বিতে পরিণত করলাম, সেই অতিরিক্ত চর্বি মানে ট্রাইগ্লিসাইডও কিন্তু চাইলে আবার গ্লুকোজে পরিণত হতে পারে। তার মানে আমরা যদি বলি লিপিড, লিপিড জাতীয় পদার্থ, এই লিপিড মানে কি চর্বি, চর্বি জাতীয় পদার্থকে পুনরায় গ্লুকোজে পরিণত করতে হবে। কিসে পরিণত করব? গ্লুকোজে পরিণত করব, গ্লুকোজে পরিণত করব। এক্ষেত্রেও গ্লুকাগন হরমোন সাহায্য করে, গ্লুকাগন। তাহলে এখানে প্রশ্নটা কি হলো বা টপিকটা কিভাবে বুঝলাম, যে গ্লুকো মানে শর্করা, নিও মানে অশর্করা, জেনেসিস মানে তৈরি করা। তার মানে লিপিড যেহেতু অশর্করা, তাহলে অশর্করা থেকে শর্করা জাতীয় পদার্থে পরিণত করার প্রক্রিয়ার নামই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। তাহলে আবারও বলছি, অশর্করা মানে লিপিড থেকে চর্বি থেকে গ্লুকোজে পরিণত করার প্রক্রিয়ার নামই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। তাহলে আপনার এই টপিকের মধ্যে দেখবেন গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে ওয়ান কাইন্ড অফ একই রকম। আর এই যে লাইপোজেনেসিস চর্বি তৈরি হলো, আবার ওই চর্বিটাই ভেঙে গ্লুকোজে পরিণত হলো, অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস একই রকম। তার মানে এটা কখন হতে পারে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াটা? ধরেন আপনি অনেক মোটা হয়ে গেছেন, আপনি একেবারে ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন আমার কথা শুনে, কিন্তু ভাত খাওয়া ছেড়ে দেওয়ার কারণে আজকে কালকে পরশু 3 দিন ধরে ভাত খান না, কোনো শর্করা খান না, কোনো চিনি খান না, কিন্তু আপনি খুব দৌড়াচ্ছেন, পরিশ্রম করতেছেন। এই যে আপনি কোনো শর্করা খান নাই, আপনার রক্তে তো কন্টিনিউয়াসলি গ্লুকোজ দরকার। তো গ্লাইকোজেন রূপে যেটা যকৃতের মধ্যে সঞ্চয় ছিল সেটা অলরেডি ব্যবহার হয়ে গ্লাইকোজেন শেষ। তখন আপনার শরীরের মাংসপেশিতে যে চর্বি জমা হয়েছিল সেই চর্বিগুলো আবার গ্লুকোজে পরিণত হয়ে রক্তের মধ্যে দিবে। মানে রক্তে সবসময় গ্লুকোজ সাপ্লাই থাকতে হবে, সেটা আপনি খেয়ে দেন, না খেয়ে দেন, গ্লাইকোজেন থেকে দেন, নাকি আপনার শরীরে চর্বি ভেঙে দেন, সেটা তার দেখার বিষয় না, কিন্তু তাকে রক্তে গ্লুকোজ সাপ্লাই দিতে হবে অলওয়েজ। এই জন্য এই প্রক্রিয়ার নামই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এটা মাথায় রাখবেন। এই জন্যই বলি যে শুধু ডায়েট করলে হবে না, যদি কেউ ডায়েট করতে চান, কেউ যদি তার স্বাস্থ্যে ওজন কমাতে চান, তাহলে অবশ্যই তাকে পরিশ্রমও করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এবং প্লাস শর্করা জাতীয় খাবার খাওয়া যাবে না। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার শরীরের ওজন কমে আসবে। অবশ্যই বিএমআই এর মধ্যে ওজন থাকাটা ভালো, কিন্তু বিএমআই স্বাভাবিক ওজন থেকে আরো বেশি চিকন হতে গেলে তখন কিন্তু সমস্যা। এখন শর্করা অতিরিক্ত, আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে এত কাহিনী কেন, রক্তে যদি অতিরিক্ত গ্লুকোজ থেকেই যায় তাতে আসলে কি মহাভারত অশুদ্ধ হবে, এত এই গ্লাইকোজেনেস কেন পরিণত করতে হবে, কেন চর্বিতে পরিণত করতে হবে? রক্তে অতিরিক্ত শর্করা বেড়ে গেলে তখন যেই রোগটা হয় সেই নাম হচ্ছে হাইপার গ্লাইসিমিয়া। হাইপার মানে হচ্ছে সবসময় মনে রাখবেন অনেক বেশি, হাইপার, হাইপার মানে কি উচ্চ, আর হাইপার গ্লাইসিমিয়া মানে রক্তে অতিরিক্ত গ্লুকোজ বেড়ে গেছে। আবার আপনি এই প্রশ্নও রাখতে পারেন যে ভাইয়া রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকলেও সমস্যা, আবার রক্তে যদি গ্লুকোজ নাও থাকে তাতেও বলতেছেন সমস্যা, যেতটুকু নর্মাল পরিমাণ থাকার কথা সেখান থেকে যদি অনেক বেশি কম থাকে তাতেও সমস্যা। কেন সমস্যা? কারণ রক্তে যতটুকু গ্লুকোজ থাকা দরকার তার থেকে যদি আবার কম থাকে তাহলে সেই একটা রোগ হয়, সেই রোগটার নাম হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া। নর্মালি হাইপার গ্লাইসিমিয়া যেটা বলেছি একটু আগে, যেটা বললাম যে অতিরিক্ত শর্করা থাকা রক্তের মধ্যে, হাইপার গ্লাইসিমিয়া, হাইপার মানে কি যে হাইপার গ্লাইসিমিয়া, হাইপার, ঠিক আছে, হাইপার গ্লাইসিমিয়া, গ্লাইসিমিয়া এটা অতিরিক্ত শর্করা থাকলে, এটা কি থাকলে? অতিরিক্ত শর্করা, ঠিক আছে, অতিরিক্ত শর্করা থাকলে তখন আমরা বলছি। তো এই যে হাইপার গ্লাইসিমিয়া, হাইপার মানে কি? হাইপার মানে হচ্ছে বেশি, অর্থাৎ রক্তে অতিরিক্ত শর্করা। এইটা মূলত ডায়াবেটিস রোগীদের বেশি হতে পারে, ওই সমস্যাটা হতে পারে, কারণ ডায়াবেটিসে ইনসুলিন ক্ষরণ হয় না, গ্লাইকোজেনে পরিণত করতে পারে না, এই কারণে। আরেকটা রোগের কথা আপনি কি বলেন ভাইয়া? হাইপো, হাইপো মানে কম, হাইপো গ্লাইসেমিয়া, এটা আসলে আমাদের সবার হয়, গ্লাইসিমিয়া, ঠিক আছে, গ্লাইসিমিয়া, গ্লাইসিমিয়া। হাইপো মানে কি? হাইপো মানে হচ্ছে কম, অর্থাৎ রক্তে যতটুকু শর্করা থাকা দরকার ততটুকু শর্করা নেই। এটা আমাদের সবারই হয়, আমার হয়, তোমার হয়, মাথা ঘুরাবে, বমি আসবে, মাথা ঘুরে দুর্বল হয়ে যাবা। কেন? কারণ আমরা ঠিক মতো খাওয়া দাওয়া করি না, সকালে ঠিক মতো খাই না, কাজে বের হয়ে যাই, অনেক কাজ করি, এই জন্য হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। তাহলে এইখান থেকে আমরা শর্করা বিপাকের অনেকগুলো পয়েন্ট তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। এখন আমরা চলো যকৃতের বিপাকীয় ভূমিকা নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। যকৃতের বিপাকীয় ভূমিকার মধ্যে সর্বপ্রথম আবার আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোটিন বিপাক। তো তোমাদের প্রথমেই বলে রাখি, এই যে প্রোটিন জাতীয় খাবারগুলো আছে, আমিষ, এই আমিষকে
পাকস্থলী এবং ডিওডেনাম পরিপাক করে সর্বশেষ একটা উপাদানে পরিণত করে যার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। যার নাম কি? অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড যকৃতে যখন যায়, যকৃতে যাওয়ার পরে সে ভেঙে যায় এবং ভেঙে গিয়ে দুইটা গ্রুপ তৈরি করে। একটা হচ্ছে অ্যামিন গ্রুপ NH2 গ্রুপ, আরেকটা নাম হচ্ছে কিটোন গ্রুপ। কি গ্রুপ? কিটোন গ্রুপ। তার মানে এই গ্রুপটার নাম হচ্ছে অ্যামিন গ্রুপ। ঠিক আছে, এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে অ্যামিন গ্রুপ। আর এই যে গ্রুপটা পরিণত হলো এটার নাম হচ্ছে কিটোন গ্রুপ। তার মানে অ্যামাইনো অ্যাসিড যখনই যকৃতে যাবে তখন এই দুটা গ্রুপে পরিণত হবে। এই যে কিটোন গ্রুপের কথা বললাম, এই কিটোন গ্রুপ মূলত ক্রেবস চক্রে চলে যায়, এটিপি তৈরি করতে সাহায্য করে, ক্রেবস চক্র। ঠিক আছে, এর তাহলে আর কোনো কাজ নাই। আর এই যে অ্যামিন গ্রুপের কথা বললাম, এই অ্যামিন গ্রুপটা বাইরে বের হয়ে আসে। এই বাইরে বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার নামই হচ্ছে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার নাম কি? ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। ঠিক আছে, অ্যামিনেশন প্রক্রিয়া। তাহলে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যামিন গ্রুপকে অ্যামাইনো অ্যাসিড থেকে বের করে নিয়ে আসার প্রক্রিয়ার নামই হচ্ছে ডিঅ্যামিনেশন। অ্যামিন গ্রুপকে অ্যামাইনো অ্যাসিড থেকে বের করে আনার প্রক্রিয়ার নামই হচ্ছে ডিঅ্যামিনেশন। আচ্ছা, বের করে আনলাম। এখন যকৃতে কি হবে? এই অ্যামিন গ্রুপটা দেখো। এই অ্যামিন গ্রুপ যকৃতে অবস্থিত হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করবে, করে তখন কি তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি করবে, অর্থাৎ NH3 তৈরি করবে। অ্যামোনিয়া কি? এই পদার্থটা অবশ্যই জানো যে এই পদার্থটা অবশ্যই কি, এটা এক ধরনের বিষাক্ত পদার্থ। এটা কেমন ধরনের পদার্থ? এটা হচ্ছে বিষাক্ত পদার্থ। তাহলে এই অ্যামোনিয়া আমাদের বিষাক্ত পদার্থ যকৃতের মধ্যে থাকতে পারে না। তাই এই অ্যামোনিয়া একটা চক্রের মাধ্যমে, সেই চক্রের নাম হচ্ছে অর্নিথিন চক্র। ঠিক আছে, অর্নিথিন চক্র। এই অর্নিথিন চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের সাথে, অ্যামোনিয়া প্লাস কার্বন ডাই অক্সাইড, এই দুইজনের সাথে মিলিত হয়ে ইউরিয়া তৈরি করে। কি তৈরি করে? ইউরিয়া। এই ইউরিয়া তার মানে কোথায় তৈরি হচ্ছে? এই ইউরিয়াটা তৈরি হচ্ছে যকৃতে। আমরা অনেকেই ভুল বুঝি করে যে ইউরিয়া যেহেতু মূত্রের একটি উপাদান, এটা বৃক্কে তৈরি হয়। নো, এটা আমাদের কোথায় তৈরি হবে? যকৃতে তৈরি হবে। এবং এই ইউরিয়া রক্তের সাথে মিশে পরবর্তীতে আমাদের বৃক্ক ইউরিয়াকে শোষণ করে বা শোষণ করে মূত্রের মাধ্যমে বের করে দেয়। এটাই হচ্ছে প্রোটিন বিভাগ। তার মানে যত বেশি প্রোটিন খাবা তত বেশি ইউরিয়া উৎপন্ন হবে। আর এই যে প্রক্রিয়াটা উৎপন্ন হলো ডিঅ্যামিনেশন এবং অর্নিথিন চক্রের মাধ্যমে। এটা গেল প্রোটিন বিপাকের কথাবার্তা। এছাড়া আরেকটা কথা বলি, এছাড়া আরেকটা কথা হচ্ছে এই যে প্রোটিন বিপাকের কথা বললাম আপনাদেরকে, এটার কথা মনে রাখবেন যে এই প্রোটিন বিপাকের ক্ষেত্রে মেইনলি আপনাদের একটা কথা মনে রাখবেন যে প্রোটিন বিপাকের ক্ষেত্রে ওকে ওকে প্রোটিন বিপাকের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, এই প্রোটিন বিপাকে আরো কিছু পয়েন্ট আছে আপনাদের। এটা ইউরিয়া তৈরি, অ্যামিনেশন তৈরি কথা বললাম, একটা স্পেশাল পয়েন্ট আপনাদেরকে বলি। এই স্পেশাল পয়েন্টটা সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন তৈরি। কি তৈরি? প্লাজমা প্রোটিন তৈরি। ঠিক আছে, প্লাজমা প্রোটিন অনেক ধরনের আছে, আমাদের সব মান মনে রাখতে হবে না। আমাদের একটা কথা মনে রাখবেন, গামা গ্লোবিউলিন বাদে, কে? গামা। ঠিক আছে, গামা গ্লোবিউলিন বাদে সকল ধরনের প্লাজমা প্রোটিন তৈরি হয়। গামা গ্লোবিউলিন, আপনাদের দেখবেন বইয়ের মধ্যে অনেক ধরনের প্লাজমা প্রোটিন তৈরির নাম উদাহরণ হিসেবে দেওয়া আছে, অতগুলো মুখস্থ করার দরকার নাই। আপনারা খালি এটা মনে রাখবেন, গামা গ্লোবিউলিন বাদে বাকি প্লাজমা প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, বাকি প্লাজমা প্রোটিন যকৃৎ তৈরি করে। প্লাজমা প্রোটিন যকৃৎ তৈরি করবে। ঠিক আছে, যকৃৎ তৈরি করবে। তাহলে প্লাজমা প্রোটিন যকৃৎ তৈরি করে। এই প্লাজমা প্রোটিন কিসে কাজ লাগে? এটা মূলত আমাদের রক্তের যে প্লাজমা আছে, এই প্লাজমায় আমাদের এই প্লাজমা প্রোটিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এটাও প্রোটিন বিভাগের মধ্যে অন্যতম। বিশেষ করে এই অবজেক্টিভটা আপনাদের পরীক্ষায় প্রচুর আসে যে নিচের কোন ধরনের প্লাজমা প্রোটিন মূলত যকৃতে তৈরি হয় না, সেটা হচ্ছে গামা গ্লোবিউলিন। এই গামা গ্লোবিউলিন আমাদের প্লাজমা প্রোটিন যকৃতে তৈরি হবে না। ওকে, এরপর আসেন লিপিড বিভাগ। লিপিড বিভাগের ক্ষেত্রে যে একটা কথাই বললাম, মূলত 1 নাম্বার পয়েন্ট হিসাবে আমরা বলবো প্রথম হচ্ছে লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস, ঠিক আছে, জেনেসিস। এই যে লাইপোজেনেসিস প্রক্রিয়াটা, অর্থাৎ গ্লুকোজকে কিসে পরিণত করা হয়েছিল? গ্লুকোজকে ইনসুলিন হরমোনের মাধ্যমে লিপিডে পরিণত করা হয়েছিল। এটাও যকৃৎ করে, তাই না? আবার আরেকটা পয়েন্ট যদি বলি, আমরা এটাও পড়েছি 2 নাম্বার, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, তাই না? গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে, জেনেসিস। এই যে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াটা হয়েছে,
এই গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া কি হয়েছিল, যে মূলত লিপিড জাতীয় পদার্থগুলোকে বা অশর্করা জাতীয় পদার্থগুলোকে গ্লুকোজে পরিণত করা হয়েছিল। এগুলো সবই, এই দুটা পয়েন্টই মূলত আপনাদের লিপিড পরিপাকে পড়বে। এছাড়া 3 নম্বর পয়েন্ট হিসাবে একটা কথা মনে রাখবেন, যে প্রয়োজন সাপেক্ষে লিপিডকে কখনো কখনো গ্লুকোজে পরিণত করে, কিসে পরিণত করে, যেই প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজে পরিণত করে তারপরে সেই গ্লুকোজকেই আবার পরবর্তীতে এটিপি শক্তিতে রূপান্তরিত করে। এটা হচ্ছে যকৃৎ করতে সাহায্য করে। তাহলে এই যে লাইপোজেনেসিস আর গ্লুকোনিওজেনেসিসটা আমরা যে পড়েছি একটু আগে, সেই প্রক্রিয়াগুলো লিপিডেরই বিপাকের প্রক্রিয়া, বইয়ের বর্ণনা করা আছে, সে আমি তোমাদেরকে শর্টে বুঝাই দিলাম যে আসলে কোন জিনিসটা এখানে বলবো। আর এই লিপিডের গ্লুকোজে পরিণত করে এটিপি তৈরি করতেও সাহায্য করে, কারণ লিপিডও কিন্তু এটিপি তৈরি করতে, তাপ শক্তি উৎপাদনে, কি শক্তি উৎপাদনে, তাপ শক্তি, এবং এই তাপ শক্তি উৎপাদনে সাহায্য করবে কে, এই তাপ শক্তি উৎপাদনে সাহায্য করবে হচ্ছে যকৃৎ, লিপিডকে ব্যবহার করে। ঠিক আছে, এটা মাথার মধ্যে আপনারা রাখবেন। ওকে, এই গেল লিপিড বিপাক। এবার আমরা কিছু ছোট ছোট পয়েন্ট পড়বো, যেমন আরবিসি উৎপাদন এবং ভাঙন। সর্বপ্রথম আপনারা দেখেন এখানে বলেছে আরবিসি উৎপাদন, তাই না? আমরা যদি উৎপাদনের কথা বলি, উৎপাদন নিয়ে আগে কথা বলি, আমরা সবাই জানি যে আরবিসি ভাঙে যকৃৎ, কিন্তু উৎপাদন করে কখন? আরবিসি উৎপাদনের কথা যদি আপনাদেরকে জিজ্ঞেস করেন তাহলে বলবেন যে যখন বাচ্চা ভ্রূণ থাকে, মায়ের পেটে থাকে, তখন আরবিসি তৈরি করে। কে তৈরি করে? যকৃৎ তৈরি করে। ঠিক আছে, যকৃৎ তৈরি করে। আচ্ছা, ভালো কথা। তার মানে ভাই এখন যে আমরা বড় হয়ে গিয়েছি, বা যেগুলো হচ্ছে শিশু বাচ্চা থেকে আস্তে আস্তে আমরা বড় হতে থাকি, তখন আমাদের এই যকৃৎকে আরবিসি তৈরি করবে না। তখন কে করে? তখন, অর্থাৎ আমরা যখন বড় হয়ে যাই, ভাঙনের কথাটা যদি বলি, ভাঙন, ঠিক আছে, ভাঙনের কথা যদি বলি, কখন ভাঙবে? মেইনলি আমাদের যখন মানে হচ্ছে বড় হয়, শিশুর অবস্থা থেকেই, মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকেই আরবিসি, শিশু অবস্থা থেকে আরবিসি যকৃৎ ভাঙে। কি করে? যকৃৎ ভাঙে। এটা কতদিন পরে ভাঙবে ভাইয়া? এটা হচ্ছে 120 দিন পর। কারণ যখনই তুমি মায়ের পেট থেকে বের হবা, শিশু এবং বড় হতে থাকবা, ততই তোমার অস্থির ভিতরে যে অস্থিমজ্জা বা বোন ম্যারো আছে, এই অস্থিমজ্জা বা বোন ম্যারো তোমার আরবিসি তৈরি করে, আর যকৃৎ তখন উল্টা কাজ করে, অর্থাৎ ভাঙতে সাহায্য করে। এবার আসেন হিমোগ্লোবিন ভাঙন। হিমোগ্লোবিন ভাঙন নিয়ে আপনাদের একটা কথা বলি। দেখেন, আপনারা সবাই জানেন আরবিসি বা লোহিত রক্তকণিকা, হ্যাঁ, এই আরবিসি বা লোহিত রক্তকণিকা 120 দিন পরে ভেঙে যাবে, এবং ভেঙে গেলে 3 ধরনের উপাদান সে তৈরি করে। এক, আমাদের তৈরি করে বিলিরুবিন, বিলিরুবিন, ঠিক আছে, রুবিন, যেটা মূলত হলুদ রঙের অংশ হয়, এটা যকৃৎ করে। 2 নাম্বার হচ্ছে বিলিভার্ডিন, বিলিভার্ডিন, ঠিক আছে, বিলিভার্ডিন মূলত সবুজ কালারের অংশ হয় এই হিমোগ্লোবিনকে ভাঙার কারণে। অর্থাৎ এই যে আরবিসি, এই আরবিসি যখন 120 দিন পর যকৃৎ ভাঙে, এই আরবিসি যখন 120 দিন পর যকৃৎ ভাঙে, তখন এই আরবিসি ভাঙার ফলে তো আমাদের কি কি জিনিস তৈরি হচ্ছে? বিলিরুবিন তৈরি হচ্ছে, বিলিভার্ডিন তৈরি হচ্ছে, এবং সেই সাথে আরেকটা জিনিস তৈরি হচ্ছে যার নাম হচ্ছে হিমোগ্লোবিন। মূলত আসলে হিমোগ্লোবিন ভাঙার কারণেই বিলিরুবিন আরেকটা হচ্ছে বিলিভার্ডিন তৈরি হয়। ঠিক আছে, আমাদের কি তৈরি হয়? বিলিরুবিন, বিলিভার্ডিন তৈরি হয়। তাহলে আমরা যদি আরেকটু সুন্দর করে তোমাদেরকে একটু গুছিয়ে লিখে দিই, তাহলে আরেকটু ভালো হবে। দেখো, তাহলে 120 দিন পরে আমাদের সর্বপ্রথম ভাঙছে কে? হিমোগ্লোবিন। আচ্ছা, হিমোগ্লোবিন ভাঙছে। ওকে, ফাইন, হিমোগ্লোবিন ভাঙলো। হিমোগ্লোবিন ভাঙার কারণে এর 3টা জিনিস হবে উৎপন্ন। 1 নাম্বার লৌহ। আচ্ছা, লৌহটা আমরা একসাথে এখনই পাবো না, ফার্স্টে আমরা আপনাদেরকে এটা লিখে দিই, বিলিরুবিন, বিলিরুবিন, যেটা আমরা একটু আগেই পড়েছিলাম, যেটা হচ্ছে হলুদ কালারের হয়, হলুদ। তারপরে হচ্ছে বিলিভার্ডিন, ঠিক আছে, বিলিভার্ডিন, বিলিভার্ডিন, এটা মূলত সবুজ কালারের রঞ্জক পদার্থ হয়, যেগুলো মূলত যকৃৎ চাইলে জমা করে রাখে, আবার বাইরে বেরও করে দেয়, সবুজ। এবং পরবর্তীতে 3 নাম্বার হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিন। এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন যখন আপনার এই হিমোগ্লোবিন মানে হিম এবং গ্লোবিন, এটা মনে রাখবেন, হিমোগ্লোবিন তো পুরোপুরি তো ভাঙে না, মানে হিমোগ্লোবিন তো পুরোপুরি ভেঙে হিমোগ্লোবিন থাকে না, সে মূলত 2টা জিনিস তৈরি করবে, একটা হচ্ছে হিম, আর একটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিন এক ধরনের প্রোটিন, ঠিক আছে, গ্লোবিন। এই যে হিম, এই হিম রঞ্জকটা ভাঙলেই, এই হিম রঞ্জকটা ভাঙলেই বিলিরুবিন আর বিলিভার্ডিন তৈরি হয়, পাশাপাশি লৌহ, লৌহ জাতীয় উপাদান অর্থাৎ ফেরাস তৈরি হয়। তাহলে আমরা আপনাদেরকে আরেকবার বলছি, দেখেন একটু ভালো করে খেয়াল করে দেখেন। সর্বপ্রথম আরবিসি 120 দিন পর ভাঙবে, এবং 120 দিন পর ভাঙলে হিমোগ্লোবিন পাবো। হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা পাই হিম আর গ্লোবিন। গ্লোবিন তো এক ধরনের প্রোটিন,
গ্লোবিন কি? এক ধরনের প্রোটিন। এগুলো কিন্তু সব যকৃতে হয়। হ্যাঁ, গ্লোবিন এক ধরনের প্রোটিন। আর গ্লোবিন তো প্রোটিন গেল, হিমের কারণেই তো লোহিত রক্তের রং লাল হয়ে থাকে। এই হিম যখন ভাঙে তখন বিলিরুবিন, বিলিভার্ডিন এবং লৌহ তৈরি করে। বিলিরুবিন এবং বিলিভার্ডিন মূলত হলুদ এবং সবুজ কালারের হয়, আর লৌহটা হচ্ছে লৌহ, যেটা জমা রেখে দেয় পরবর্তীতে আরবিসি তৈরি করতে সাহায্য করে। পিত্ত উৎপাদন, এটা নিয়ে আসলে তেমন কোনো কথা বলবো না। যকৃৎ তৈরি করে পিত্ত উৎপাদন, আর পিত্তরস সঞ্চয় করে রাখে পিত্তথলি, এটা মনে রাখবা। হরমোন সংশ্লেষণের ক্ষেত্রে মনে রাখবা কোন ধরনের হরমোন তৈরি করবে। মূলত অ্যানজিওটেনসিনোজেন, টেনসিনোজেন, ঠিক আছে, টেনসিনোজেন, এটা হচ্ছে নিষ্ক্রিয় হরমোন। এই হরমোনটা কেমন হরমোন? এটা হচ্ছে নিষ্ক্রিয় হরমোন, নিষ্ক্রিয় হরমোন, ঠিক আছে। এই যে নিষ্ক্রিয় হরমোন, এই নিষ্ক্রিয় হরমোনটা মূলত যকৃৎ তৈরি করে। কিন্তু নিষ্ক্রিয় হরমোন তো আমাদের কোনো কাজে আসবে না। একে সক্রিয় করতে চাইলে, কি করতে চাইলে? একে সক্রিয় করতে চাইলে, ঠিক আছে, সক্রিয় করতে চাইলে, সক্রিয়, একে যদি সক্রিয় করে, কে সক্রিয় করে? মূলত রেনিন এনজাইম সক্রিয় করে। রেনিনটা বৃক্ক থেকে নিঃসৃত হয়। কোথা থেকে নিঃসৃত হবে? বৃক্ক থেকে নিঃসৃত হবে। তাহলে বৃক্ক থেকে যে রেনিন এনজাইম, সেটা মূলত অ্যানজিওটেনসিনোজেনকে সক্রিয় করবে এবং সক্রিয় করে অ্যানজিওটেনসিনে পরিণত করা হয়। আর এই অ্যানজিওটেনসিন মূলত আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে যদি জিজ্ঞেস করা হয়, প্রশ্ন করা হয় যে বৃক্ক থেকে মানে যকৃৎ থেকে কোন ধরনের হরমোন মূলত তৈরি হয় বা উৎপাদন হয়, তাহলে অ্যান্সার কি হবে? অ্যানজিওটেনসিনোজেন। এটা আপনাদের মাথার মধ্যে রাখতে হবে যে অ্যানজিওটেনসিনোজেন এই হরমোনটা মূলত যকৃৎ থেকে তৈরি হয়ে থাকে। এছাড়া মনে করেন যে আপনার রেনিন এনজাইম সাহায্য করে, বৃক্ক থেকে নিঃসৃত হয়, এগুলো অবজেক্টিভ আসতে পারে। ওকে, এবার আসেন হরমোন ভাঙন। মূলত এখানে দুই ধরনের হরমোন ভেঙে থাকে। দুই ধরনের বলতে একটা হচ্ছে দ্রুত ভাঙন, দ্রুত ভাঙন, ওকে, আরেকটা হচ্ছে ধীর গতিতে, ঠিক আছে, ধীর গতি। এখন যেহেতু এই জিনিসগুলো অবজেক্টিভের জন্য লাগে, লাস্টের পয়েন্টগুলো আমরা জাস্ট একটা জিনিসই মনে রাখবো, সেটা হচ্ছে কি জানেন? এই যে দ্রুত ভাঙনের কথা বলছে না, ছেলেদের সেক্স হরমোন টেস্টোস্টেরন, ঠিক আছে, টেস্টোস্টেরন, এই হরমোনটা এবং আর যকৃৎ যে হরমোনটা তৈরি করে না, অ্যানজিওটেনসিন, এই দুইটা হরমোন মূলত দ্রুত ভাঙে। এই দুইটা হরমোন দ্রুত ভাঙে। তাহলে এর বাদে টেস্টোস্টেরন এবং অ্যানজিওটেনসিন বাদে যত হরমোন আছে সব হচ্ছে ধীর গতিতে ভাঙে। যত হরমোন, তার মানে আমরা খালি একটা সাইড মনে রাখবো, আমরা জাস্ট এই সাইডটা মনে রাখবো যে অ্যানজিওটেনসিন এবং টেস্টোস্টেরন এরা হচ্ছে দ্রুত ভাঙে, আর এর বাদে যত হরমোন আছে তারা হচ্ছে ধীর গতিতে ভাঙে। শেষ। এছাড়া দেখেন আপনাদের যে বাকি পয়েন্টগুলো আছে, সেটা হচ্ছে এই যে কি বলে বিষ অপসারণ, তারপরে তাপ উৎপাদন, তারপরে রক্তের ব্যাকটেরিয়া, এগুলোর মধ্যে কি আমাদের রক্তের মধ্যে বিভিন্ন ধরনের টক্সিক পদার্থ থাকে, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে, বিষাক্ত পদার্থ থাকে। সেই বিষাক্ত টক্সিক পদার্থগুলোকে দূর করতে শরীরের মধ্যে এটিপি শক্তি, গ্লুকোজকে এটিপিতে পরিণত করে তাপ শক্তি উৎপাদনে, রক্তের মধ্যে যে বিষাক্ত ব্যাকটেরিয়াগুলো থাকে, যে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে, এগুলোকে পরিশুদ্ধ বা ফিল্টার করে পরিশুদ্ধ করে বাইরে বের করে দিতে সাহায্য করে আমাদের যকৃৎ। তাহলে আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এগুলো মূলত আমাদের বিপাকের ভূমিকা পালন করে থাকে। আসেন এবার আমরা যকৃতের মধ্যে যে গ্রন্থিটা ছিল পিত্তথলি, সেই পিত্তথলি নিয়ে একটু কথা বলি। আপনারা এখানে একটা শব্দ পাবেন অ্যাম্পুলা ভ্যাটার, এটা আমরা 4 নাম্বার পরিপাক শ্বসনের ক্লাসে অ্যাম্পুলা ভ্যাটার নিয়ে আলোচনা করব, যখন আপনাদেরকে ক্ষুদ্রান্তের ডিওডেনাম অগ্নাশয় নিয়ে পড়াশোনা করাবো। আপনারা অনেকে বলতে পারেন এখানে তো আপনি পিত্তথলি থেকে যেই অ্যাম্পুলা ভ্যাটার কথাটা এটা নিয়ে উল্লেখ করলেন না, কিন্তু অ্যাম্পুলা ভ্যাটার বুঝতে হলে পিত্তথলির পাশাপাশি অগ্নাশয়ের গঠন এবং ডিওডেনামের গঠন সম্পর্কে ধারণা রাখতে হবে। তো এটা নিয়ে আমরা আপনাকে কথা বলবো। কিন্তু দেখেন পিত্তথলিটা মূলত কোথায় অবস্থান করতেছে? আমাদের যকৃতের ডান খণ্ডের নিচে অবস্থান করতেছে, তাই না? এটা হচ্ছে ডান খণ্ডের নিচে অবস্থান করে। ওকে, এটা হচ্ছে পিত্তথলি। তো এই পিত্তথলি সম্পর্কে কিছু সাধারণ তথ্য, যেমন দেখেন প্রথমত সেই সাধারণ তথ্যগুলো কি কি আছে বলেছি, যকৃতের ডান খণ্ডের নিচে অবস্থান করে, ভালো কথা। 2 নাম্বার এদের পিএইচ 8 থেকে 8.6। 3 নাম্বার পরিমাণ দৈনিক 400 থেকে 800 মিলিলিটার পিত্তরস মূলত আমাদের পিত্তথলিতে জমা হতে থাকে বা ক্ষরণ করে থাকে। এগুলো খুবই সাধারণ তথ্য, যেগুলো আমাদের এমসিকিউ হিসাবে পরীক্ষায় আসে। উপাদানগুলো আমি আগেই বলেছি, উপাদানগুলো কখনোই আমাদের পরীক্ষায় আসে না। তবে যেমন ধরেন পানি 97 থেকে 98%, বিভিন্ন ধরনের অজৈব উপাদান সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড থাকবে।
তবে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে পিত্ত লবণ। এই একটা তথ্য আপনাদেরকে মনে রাখতে হবে যে পিত্ত লবণ, সোডিয়াম টরোকোলেট ও সোডিয়াম গ্লাইকোকোলেট, এই দুই ধরনের লবণ পিত্ত রসের মধ্যে উপস্থিত থাকে। পিত্তরঞ্জক হিসাবে কারা কারা আছে? বিলিরুবিন এবং বিলিভার্ডিন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আপনারা দেখবেন বইয়ের মধ্যে এটা খুঁজে বের করতে হয়, সেটা হচ্ছে কোনো প্রকার এনজাইম পিত্ত রসের মধ্যে থাকে না। এছাড়া পিত্ত রসের মধ্যে কোলেস্টেরল, ফ্যাট থাকতে পারে। তার মানে বুঝতে পারতেছেন যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি, যে কোন খণ্ডের নিচে অবস্থান করে, পিএইচ কত, পরিমাণ কত, এবং পিত্ত লবণ, এবং সেই সাথে এনজাইম, অর্থাৎ কোন প্রকার এনজাইম আমাদের এই পিত্ত রসের মধ্যে প্রেজেন্ট বা উপস্থিত নেই। এটা প্রশ্নে আসে নিচের কোথায়, কোন রসে এনজাইম থাকে না, পিত্ত রসে এনজাইম থাকে না। তাহলে এগুলো আমাদের অবজেক্টিভের জন্য লাগবে। পাশাপাশি আমাদের পিত্তরসের কাজ, এটাও আমাদের মেইনলি অবজেক্টিভের জন্য লাগে। এখানে কিছু পয়েন্ট আপনাদেরকে একটু এক্সপ্লেনেশন দিব, যেমন এটা জিনিসটা কি। দেখেন, প্রথমে বলছে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন জিনিসটা কি? এটা অনেক সময় আমাদের 1 নাম্বার প্রশ্নের জন্য আসে। 1 নাম্বার সেটা হচ্ছে চর্বিকে সাবানের ফেনার মতো, ঠিক আছে, সাবানের ফেনার মতো ক্ষুদ্র কণায় পরিণত করা। কিসে? ক্ষুদ্র কণায় পরিণত করাকে বলা হয় কণায় পরিণত করা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইমালসিফিকেশন। তার মানে যেহেতু আপনারা জানেন যে চর্বি জাতীয় খাবারগুলো ডিওডেনাম বা ক্ষুদ্রান্তে ডিওডেনামই শুধু পরিপাক হয়, এবং এই চর্বি জাতীয় খাবারকে পরিপাক ও শোষণ করতে একমাত্র কাজ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিত্তথলি, পিত্তরস। এজন্য যাদের পিত্তথলিতে পাথর হয় বা কেটে ফেলে তাদেরকে চর্বি জাতীয় খাবার খেতে মানা করে। লাইপেজ সক্রিয়করণ, দেখবেন সবকিছু চর্বি নিয়ে। লাইপেজ কি? লিপিড পরিপাককারী এনজাইম, তাই না? লিপিড পরিপাককারী এনজাইম, পরিপাক, ঠিক আছে, পরিপাককারী এনজাইম। তার মানে যেই এনজাইম মূলত আমাদের লিপিডকে পরিপাক করে তাকে সক্রিয় করবে পিত্তরস। মাইসিলি, এটা আপনারা পাবেন, আপনারা দেখবেন লাস্টের দিকে পরিপাক শোষণে, এই সিরিজের লাস্টের দিকে ক্লাসে দেখবেন আপনাদের যখন পড়াবো লিপিড শোষণ, তখন আপনারা এই শব্দটা পাবেন, তখন আপনাদেরকে এটা ব্যাখ্যা করব। আপনারা খালি এতটুকু মনে রাখেন যে মাইসিলি গঠন করে লিপিডকে শোষণ করতে সাহায্য করে। কাকে শোষণ করতে সাহায্য করে? লিপিডকে শোষণ করতে, ঠিক আছে, শোষণ করতে সাহায্য করে। এটা আপনাদেরকে আমরা আলাদাভাবে এক্সপ্লেন করব, এটা আপনারা মাথা ঘামায়েন না, ঠিক আছে? এখন আপনার মাথা ঘামানোর দরকার নাই, আপনারা সিরিয়াল বাই সিরিয়াল আগাতে থাকেন, দেখবেন সুন্দর করে সব টপিক বোঝানো হবে। ভিটামিন শোষণ, আপনারা যেহেতু জানেন ফ্যাট সলিউবল, ঠিক আছে, ফ্যাট সলিউবল ভিটামিন, অর্থাৎ চর্বিতে দ্রবণীয় ভিটামিন কারা কারা ছিল? চর্বিতে দ্রবণীয় ভিটামিন ছিল এ, ডি, ই এবং কে। যেহেতু পিত্তরস সবসময় কি নিয়ে কাজ করছে? চর্বি নিয়ে কাজ করছে। তাই ফ্যাট সলিউবল ভিটামিন এ, ডি কে শোষণ করতে সাহায্য করে। খনিজ নিষ্কাশন, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ নিষ্কাশন বা দেহ থেকে বের করতে সাহায্য করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে। আপনাদেরকে এইটা পয়েন্টটা বোঝানোর আগে আরেকবার একটু দেখায়নি, পিএইচটা দেখতে পাচ্ছেন? পিএইচটা কিন্তু ক্ষারীয়, অর্থাৎ পিত্তরসের যে পিএইচ, এই পিএইচ দেখে বুঝতে পারতেছি যে পিত্তরসটা সবসময় ক্ষারীয় হয়। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাদেরকে আবার একটু ভিজুয়ালাইজ করাই যারা একেবারে দেখেননি। ধরেন এটা হচ্ছে পাকস্থলী, ঠিক আছে, এটা হচ্ছে পাকস্থলী, এবং এই পাকস্থলী থেকে এটা হচ্ছে ডিওডেনাম, এটা হচ্ছে ডিওডেনাম। এই যে এটার নাম কি? এটার নাম হচ্ছে ডিওডেনাম, ঠিক আছে। আর এই জায়গায় আমাদের মূলত কি থাকে? এই জায়গায় মূলত আমাদের যকৃৎ থাকে, আর এই জায়গায় যকৃতের নিচে আমাদের পিত্তথলি থাকে, আর পিত্তথলি থেকে একটা নালী পিত্তরস ডিওডেনামে যায়। আপনারা একটা জিনিস খেয়াল করেন, যকৃতের এই জায়গা থেকে পিত্তথলি থেকে এই পিত্তনালীর মাধ্যমে এই যে পিত্তরসগুলো ডিওডেনামে আসতেছে। এখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ডিওডেনামের আগে কে আছে? পাকস্থলী। আপনারা অলরেডি দ্বিতীয় পর্বের ক্লাসে জানেন পাকস্থলীতে যেই খাবারই আসুক না কেন তাদেরকে অম্লীয় করে ফেলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে, এবং ওই পাকস্থলী এই খাবারগুলোকে আমরা কাইন বলি। তাহলে পাকস্থলী থেকে যেই খাবারগুলো ডিওডেনামে আসতেছে তারা সবাই অম্লীয়, আর এই অম্লীয় খাবারকে ক্ষারের মাধ্যমে প্রশমিত করা, কারণ জানি যে অম্ল ক্ষারের মাধ্যমে যে কোনো পদার্থ কি হয়ে যায়? প্রশমিত হয়ে যায়। তাই এই পাকস্থলী থেকে আসা খাবার বা কাইনগুলোকে প্রশমিত করার জন্য, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য পিত্তরস সাহায্য করে। কথা কি বুঝতে পারছেন? মিউসিন ক্ষরণ, মূলত মিউসিন ক্ষরণ করে
আমাদের যে যকৃতের যে পিত্তরস আছে মিউসিন, এটা হচ্ছে পিচ্ছিল করতে সাহায্য করে। কি করতে সাহায্য করবে? পিচ্ছিল। এই জন্য পিচ্ছিল করতে, যাতে লুব্রিকেন্টের মতো কাজ করে। মিউসিন মানেই হচ্ছে, সবসময় মনে রাখবেন, পিচ্ছিল। যার কারণে দেখা যায় যত যেই ধরনের খাবারই আপনারা খান না কেন, এই পিত্তরস ওই খাবারগুলোকে পাচক বা যখন মলে পরিণত হয় সেগুলোকে পিচ্ছিল করে, এই পিত্তরসের মিউসিন পিচ্ছিল করে এগুলোকে মল রূপে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রে ঘুরিয়ে বায়ুপথ দিয়ে বের করতে সাহায্য করে। এছাড়া পেরিস্টালিসিস, পেরিস্টালিসিস মানে কি? এই যে মনে করেন ক্ষুদ্রান্তের ডিওডেনাম, হ্যাঁ, ক্ষুদ্রান্তের ডিওডেনাম, ডিওডেনামের পরে হচ্ছে এখানে হচ্ছে জেজুনাম ইলিয়াম, তারপরে মনে করেন এই জায়গা থেকে কোলন শুরু, এই জায়গা থেকে কি শুরু? কোলন শুরু। কোলন থেকে এই যে এই দিক দিয়ে যে খাবারগুলো বের হলো, এত বড় একটা পথ যে তারা অতিক্রম করলো, কি করলো? একটা বড় পথ যে অতিক্রম করলো, এই বড় পথটা অতিক্রম করার কারণে, এই যে বড় পথটা যে তারা অতিক্রম করলো, এই বড় পথ অতিক্রম করার জন্য মানে একটা খাবার এই ডিওডেনাম হয়ে ক্ষুদ্রান্ত হয়ে বৃহদান্ত্র হয়ে বাইরে বের হতে আস্তে আস্তে যে চলাচল করে সেটাকে বলা হয় পেরিস্টালিসিস। আর এই পেরিস্টালিসিস অর্থাৎ এই খাবার বা মলটা এই বৃহদান্ত্র ক্ষুদ্রান্তের মতো বড় একটা জায়গাকে অতিক্রম করে বাইরে বের হতে সাহায্য করবে হচ্ছে পিত্তরস। এই জন্য আমরা পিত্তথলির পিত্তরসের এই জিনিসগুলো সম্পর্কে একটা বিশদ ধারণা নিয়ে নিলাম। চলেন এখন আমাদের কাজ হচ্ছে এমসিকিউ, অর্থাৎ বোর্ডের এমসিকিউ সলভ করা, তারপরে মেডিকেলের এমসিকিউ সলভ করা, ইউনিভার্সিটি সলভ করা, এবং সর্বশেষ ক খ এবং গ খ কি ধরনের প্রশ্ন আসছে আমরা যা পড়েছি এর মধ্যে কমন কিনা সেগুলো দেখা। তো চলেন সর্বপ্রথম আমরা খুব ধুপধাপ করে বোর্ডের এমসিকিউ গুলো সলভ করে ফেলি। আমাদের প্রথম প্রশ্ন আছে বোর্ড 2023, যকৃতের আবৃতকারী পর্দার নাম কি? দেখবেন আপনাদের প্রথমে বলেছিলাম যকৃতের আবৃতকারী পর্দার নাম হচ্ছে গ্লিসন ক্যাপসুল, তাই না? গ্লিসন ক্যাপসুল যকৃতকে আবৃত করে রাখে। রাজশাহী বোর্ড 2023 প্রশ্ন। এবার দেখেন কুমিল্লা বোর্ড 23, মানবদের কোন গ্রন্থিতে কাফফার কোষ পাওয়া যায়? এই যে কাফফার কোষ কোন গ্রন্থি? আমরা কোথায় পড়েছিলাম? যকৃতের মধ্যে পড়েছিলাম, লালায় পড়েছিলাম, অগ্নাশয়ে পড়েছিলাম, পিত্তথলিতে পড়েছিলাম না। তাহলে কাফফার কোষ কোথায় পাবো? যকৃতে পাবো। কুমিল্লা বোর্ড 23 প্রশ্ন। কুমিল্লা বোর্ড 23, বরিশাল বোর্ড 23 প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি, আগেই বলেছিলাম সবচেয়ে বড় গ্রন্থি, দেহের অভ্যন্তরীণ সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃত। তারপরে প্রশ্ন আসেন, যশোর বোর্ড 23, কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? লালা গ্রন্থি থেকে পড়েছি, তাই না? লালা গ্রন্থির একটা এনজাইম ছিল, দেখেন টায়ালিন, মল্টেস, এরা দুইজন হচ্ছে শর্করা পরিপাককারী, আর পেপসিন হচ্ছে পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী। তাহলে ব্যাকটেরিয়া ধ্বংসকারী এনজাইম হচ্ছে লাইসোজোম। আসেন পরের প্রশ্ন, পিত্ত রস ক্ষারিত হয় কোন গ্রন্থি থেকে? চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 23, পিত্ত রস ক্ষারিত হয় কোথা থেকে? দেখেন এখানে কোথাও পিত্তথলি আছে না, তাহলে আমাদের অবশ্যই খুঁজতে হবে যকৃৎ, কারণ লালা গ্রন্থি ক্ষুদ্রান্ত অগ্নাশয় থেকে হবে না, একমাত্র যকৃৎ থেকেই পিত্তরস ক্ষারিত হয়। তারপরে আসেন নেক্সট প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2023, যকৃতের সাইনোসয়েড গুলো কোন কোষ দ্বারা আবৃত? ওই যে বলেছিলাম ফাঁকা জায়গায় রক্ত চলাচল করে সাইনোসয়েড, যাকে আবৃত করে রাখে কে? কোন কোষ? কাফফার কোষ। আলফা বিটা ডেল্টা গামা না, আলফা বিটা গামা কোষগুলো অগ্নাশয়ের কোষ, আর কাফফার কোষ ম্যাক্রোফেজ মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার জীবাণু ধ্বংস করে সাইনোসয়েডকে আবৃত করে রাখে। তারপরে আসেন কুমিল্লা বোর্ড 23 প্রশ্ন, মানুষের লালা গ্রন্থির কি কাজ? আমিষ পরিপাক করা, টায়ালিন নিশ্চিত করা, খাদ্য গলন সাহায্য করা। আমিষ পরিপাক কখনোই সে করবে না, টায়ালিন এবং খাদ্য অর্থাৎ 2 এবং 3, তার মানে আমাদের অপশন খুঁজতে হবে 2 এবং 3, 2 এবং 3 অর্থাৎ টায়ালিনের মাধ্যমে শর্করা পরিপাক এবং খাদ্যকে পিচ্ছিল করতে মিউসিনের মাধ্যমে পিচ্ছিল করতে সাহায্য করে। কুমিল্লা বোর্ড 2022 প্রশ্ন, যকৃতে গ্লাইকোজেন সঞ্চয়কে কি বলে? এই যে আমরা গ্লাইকোজেন সঞ্চয় করেছিলাম, এই গ্লাইকোজেন সঞ্চয়কে আমরা কি বলবো? গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনকে সঞ্চয় করার প্রক্রিয়াকে কি বলা হয়? গ্লাইকোজেনেসিস, বা গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকেও বলা হয় গ্লাইকোজেনেসিস। তারপর আসেন বরিশাল বোর্ড 2022 প্রশ্ন, বহুভুজাকার কোষ দেখা যায় কোনটা? মনে আছে? বহুভুজাকার কোষ আমরা বারবার বলেছিলাম যকৃৎ, যকৃৎ কোষ, বা এর আরেকটা নাম হচ্ছে হ্যাপাটোসাইট। এটা আমরা মুখে বলেছিলাম, লিখে দেয়নি, তাই আবার একটু লিখে দিচ্ছি, হ্যাপাটোসাইট বা যকৃৎ কোষ হচ্ছে বহুভুজাকৃতির হয়, তাই এটা আমরা অ্যান্সার কি দেখাবো? যকৃৎ। তারপরে আর পরে প্রশ্ন আসেন, সিলেট বোর্ড 2021, কোন গ্রন্থি থেকে টায়ালিন ক্ষরিত হয়? এটা নিয়ে আসলে বেশি কথা বলবো না, প্রথম ক্লাস থেকে বারবার বলে আসতেছি, লালা গ্রন্থি থেকে টায়ালিন ক্ষরণ হয়, বাস। যকৃৎ শর্করা রূপে সঞ্চিত হয় কোন রূপে? মানে বরিশাল বোর্ড 2021 প্রশ্ন, যকৃৎ শর্করা সঞ্চিত রূপ কোনটি? মানে কি রূপে যকৃৎ মূলত শর্করাকে সঞ্চিত করে? এটা হচ্ছে গ্লাইকোজেন রূপে, তাই না? আমরা পড়েছি যে যকৃৎ গ্লুকোজকে সরাসরি গ্রহণ করে না, গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে। এখানে বিলিরুবিন রঞ্জক পদার্থ, গ্লুকাগন হরমোন, কোলেস্টেরল এক ধরনের চর্বি জাতীয় পদার্থ। এরপরে প্রশ্ন আসেন দিনাজপুর বোর্ড 2021 প্রশ্ন, মানবদের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এর আগের প্রশ্ন দেখছেন, একটু আগে কিন্তু 23 এই প্রশ্নটা রিপিট হয়েছিল, আবার 21 এই প্রশ্নটা দিনাজপুর বোর্ডে এসেছিল, তার মানে বোর্ডের প্রশ্ন কিন্তু রিপিট হয়। পিত্তরসের কাজ, কুমিল্লা বোর্ড 21,
একটু আগে পড়েছি ইমালসিফিকেশন করবে, লাইপেজ সক্রিয় করবে, অন্ত্রে ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করবে, কারণ অন্ত্রে যখন ওই ক্ষুদ্রান্তে ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে প্রশমিত করে হাইড্রোক্লোরিককে প্রশমিত করে, তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 1 2 3 তিনটাই। শরীরের সবচেয়ে বড় গ্রন্থি, যশোর বোর্ড 2019 আসছে, একটু আগে দিনাজপুর বোর্ড 2021 দেখলাম, এখন দেখেন আবার যশোর বোর্ড 21 আসছে, সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? যকৃৎ। তারপর আসেন বরিশাল বোর্ড 2019, যকৃতে অবস্থিত ম্যাক্রোফেজ, এই যে ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস এরকম শব্দ পাবেন, ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস, এটা দিয়েও আপনাকে অপশনটা দিতে পারে, ম্যাক্রোফেজের জায়গায় বলতে পারে যে যকৃতে অবস্থিত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কে করে, একই প্রশ্ন তাই না, এরকম করে দিতে পারে। তাহলে এটার অ্যান্সার কি মনে রাখবেন? কাফার কোষ, বা এটাকে অনেকে আমরা বলে থাকি, এটাকে অনেক বইতে লেখা আছে কুফার কোষ, কুফার কোষ, ঠিক আছে, কুফার কোষ। তো যাই হোক, কাফার কোষ বা কুফার কোষ যেটাই বলি না কেন, এটার অ্যান্সার হচ্ছে কাফার কোষ। অস্টিওব্লাস্ট, অস্থির কোষ, ডেনড্রাইটিক, মাইক্রোগ্লিয়া, এগুলো সব হচ্ছে নিউরনের সাথে সম্পর্কিত। পিত্তরস খায়িত হয় কোনটি থেকে? ঢাকা বোর্ড 2017, একটু আগে আমরা কিন্তু এই প্রশ্নটা পেয়েছিলাম 2022-এর দিকে সম্ভবত, যে পিত্তরস কে খায়িত করে, আমরা বলেছিলাম যে পিত্তথলি আছে নাই, তাহলে আমাদের অ্যান্সার দেখতে হবে যকৃৎ। দেখেন এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হচ্ছে, একই টপিক থেকে আসা প্রশ্নগুলো 17তে আসছে, 22-এ আসতেছে, এরকম করে রিপিট হচ্ছে। তারপর আসেন ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? এটা হচ্ছে ঢাকা বোর্ডে। ইউরিয়া তৈরি হয় কোথায়? বৃক্কে হবে না, যকৃতে হবে, মনে রাখতে হবে কোথায় হবে, যকৃতে, অর্নিথিন চক্রের মাধ্যমে। অশর্করা থেকে শর্করা সৃষ্টি, এই যে লেখাই আছে অশর্করা থেকে শর্করা, তার মানে এটাকে কি বলবো আমরা? গ্লুকোনিও, গ্লুকোনিও। তাহলে গ্লুকোনিওজেনেসিস কই? এই যে গ্লুকোনিওজেনেসিস, অশর্করা থেকে শর্করা তৈরির প্রক্রিয়া। তারপরে আসেন শর্করা যকৃতে সঞ্চিত হয়, আবার সেম প্রশ্ন 2016 সাল, আমরা 23-এ পেয়েছি, 22-এ পেয়েছি, আবার 16-তে পেয়েছি, যে কি রূপে সঞ্চয় হবে? গ্লাইকোজেন রূপে সঞ্চয় হবে। তারপরে আসেন শেষ বোর্ড কোশ্চেন, তার মানে যকৃৎ, পিত্তথলি এবং লালারস থেকে যা যা প্রশ্ন আসছে তা আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে মেডিকেল কোশ্চেন কি কি আসছে দেখি। দেখেন একটু আগেই কিন্তু আপনার বোর্ডে এই প্রশ্ন পেয়েছিলেন যে মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ড কোনটি? তাহলে মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ড হচ্ছে ডান খণ্ড। আমরা পড়েছিলাম না যে 4টা খণ্ডের মধ্যে ডান খণ্ড সবচেয়ে বড়। মেডিকেল প্রশ্ন 2016-17 আসছিল। দেখেন প্রশ্নগুলো বোর্ডের সাথে কতটা মিল থাকে। রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড, মানে কোশ্চেনটাকে ঘুরায় বলছে, যেহেতু এটা মেডিকেল কোশ্চেন, বলছে রক্তের মধ্যে অতিরিক্ত যে গ্লুকোজ থাকবে সেই গ্লুকোজ যকৃতে যে সঞ্চয় করবে সেই সঞ্চয়কৃত পলিস্যাকারাইডের নাম কি? আমি বারবার বলছিলাম না যে গ্লাইকোজেন এক ধরনের পলিস্যাকারাইড যেটা যকৃৎ সঞ্চয় করে, এটাকে বলা হয় প্রাণীজ পলিস্যাকারাইড। যেমন স্টার্চ এবং সেলুলোজ হচ্ছে কাঠ উদ্ভিজ পলিস্যাকারাইড, তেমন হচ্ছে প্রাণীজ পলিস্যাকারাইড হচ্ছে গ্লাইকোজেন। মেডিকেল প্রশ্ন 2014-15 আসছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? গ্লাইকোজেন হবে। তারপরে আসেন ম্যাট 13-14, কোনটি লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? মিউসিন, টায়ালিন, লিউসিন, মল্টেজ। দেখেন লিউসিন নামে কোনো কিছু আমরা পাই নাই, কিন্তু টায়ালিন, মিউসিন এবং মল্টেজ, মল্টেজ তো এক ধরনের এনজাইম, টায়ালিন এক ধরনের এনজাইম, আর মিউসিন তো খাদ্যকে পিচ্ছিল করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, লালারসে নিম্নের কোন এনজাইমটি থাকে? মেডিকেল প্রশ্ন 7-8। আমরা সবাই জানি যে এই টায়ালিন নিয়ে, এই টায়ালিন বোর্ডেও আসে, লালা গ্রন্থিতে কোন এনজাইম থাকে মেডিকেল আসে, দেখবেন ভার্সিটিতে গেলেও এই প্রশ্ন পাবেন। তারপরে আসেন টায়ালিন ও মল্টেজ কোন রসে পাওয়া যায়? একই প্রশ্ন, টায়ালিন ও মল্টেজ কোন রসে পাওয়া যায়? লালা রসে পাওয়া যায়। আমি এগুলো নিয়ে আর বেশি বলছি না। মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? 1889 সালে ছিল প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু বোর্ডে 16, 17, 22, 23-এ আসছে। তাহলে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? যকৃৎ। নিচের কোন গ্রন্থির নালী দ্বিতীয় ঊর্ধ্বমূলার? আমরা পড়েছিলাম না, সবার ফার্স্টে এই স্লাইড দিয়ে শুরু করেছিলাম, দ্বিতীয় ঊর্ধ্বমূলার উন্মুক্ত হয়, সেটা অ্যান্সার কি হবে? প্যারোটিড। ডেন্টাল প্রশ্ন ভর্তি পরীক্ষা 20-21 আসছে। নিচের কোনটি পিত্তরসের উপাদান নয়? ডেন্টাল ভর্তি পরীক্ষা 20-21, পিত্ত, লবণ, কোলেস্টেরল, গ্লুকোজ, পানি। দেখেন এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা কিন্তু পিত্তরসের মধ্যে ছিল না, কোলেস্টেরল ছিল, পিত্ত লবণ ছিল, পানি ছিল, কিন্তু গ্লুকোজ ছিল না। নিচের কোনটিতে চর্বিতে দ্রবণীয় ভিটামিন নয়? ওই যে চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এডিকে, পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি এবং সি, তার মানে ভি এবং সি হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। এফএমসি পরীক্ষা 2000 প্রশ্ন ছিল হচ্ছে 21-22। এবার দেখি 21-22 আরেকটা প্রশ্ন আসছে, কোন প্লাজমা প্রোটিনটি লিভারে তৈরি হয় না, যকৃতে তৈরি না? বলছিলাম না যে প্লাজমা প্রোটিনের মধ্যে একটা কথাই মনে রাখবেন, গামা গ্লোবিউলিন। মূলত গামা গ্লোবিউলিনটা আমাদের কিসে তৈরি হয় না? যকৃতে তৈরি হয় না। এখানে অপশনটা দেওয়া নাই, এখানে হচ্ছে 5-বিনোজেন ইমিউনোগ্লোবিউলিন লেখা আছে। আচ্ছা, ইমিউনোগ্লোবিউলিন আইজিজি, এটা মূলত প্রতিরক্ষার একটা একক। এটা আসলে মেডিকেল যেহেতু প্রশ্ন, তো মেডিকেল তো ফুল সিলেবাস থেকে হয়, তো প্রতিরক্ষায় গেলে তখন আপনার ইমিউনোগ্লোবিন সম্পর্কে একটা আইডিয়া পাবেন। ওকে ফাইন। নিচের কোন এনজাইমটি পিত্তরসে থাকে? এফএমসি পরীক্ষা 2021-22, পিত্তরসে থাকে। নিচের কোন এনজাইম পিত্তরসে থাকে?
দেখো এখানে একটা মজার কথা বলি, কোশ্চেনটা খুব সুন্দর। কোন এনজাইম পিত্তরসে থাকে? আপনারা তখন খোঁজা শুরু করবেন টিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ। আরে ভাই, পিত্তরসে তো আমরা প্রথমেই বলেছিলাম কোনো এনজাইমই থাকে না, তাহলে কোনোটি নয়, কোনো এনজাইমই তো পিত্তরসে থাকে না। তারপর আসেন মানবদেহে পিত্ত উৎপন্ন হয় কোন জায়গায় উৎপন্ন হয়? মেডিকেল ভর্তি পরীক্ষা 98, 90 এবং 2004-05 আসছে। কোথায় উৎপন্ন হবে? উৎপন্ন যদি বলে তাহলে অ্যান্সার হবে যকৃৎ। যদি বলা হতো মানবদেহের কোথায় পিত্ত রস জমা থাকে তাহলে অ্যান্সার হতো পিত্তথলি। ভুলেও কিন্তু এই কোশ্চেন এভাবে ভুল করে পিত্তথলি লাগায় না। মানুষের যকৃতের বাহিরের দিকে আবৃতকারী পর্দার নাম কি? বাইরের দিকে আবৃতকারী পর্দার নাম হচ্ছে গ্লিসন ক্যাপসুল। তারপরে আসেন নেক্সট প্রশ্ন, মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজ। এই যে বলছিলাম ম্যাক্রোফেজ, বোর্ডেও আসছিল কিন্তু। যে প্রশ্নটা বোর্ডে আসছে ম্যাক্রোফেজের নাম কি? কাপ্ফার কোষ। সেটাই ডেন্টাল ভর্তি পরীক্ষায় 17-18 সালে আসছে। এই যে কুপফার কোষ বা কাপ্ফার কোষ। দেখেন এই যে নিউরোসাইট, সাইনোসাইট অপশনগুলো চেঞ্জ করে দিচ্ছে। তার মানে বোর্ডের প্রশ্নগুলো যদি আপনারা ক্লিয়ার করে যান মেডিকেলে কমন পাবেন। যকৃতের কাজ নয় কোনটি? ডেন্টাল ভর্তি পরীক্ষা 4-5। যকৃতে রক্ত তৈরি হয়, অ্যামাইলেজ লাইপেজ নিঃসরণ করে, পিত্তরস নিঃসরণের মাধ্যমে পরিপাকে সাহায্য করে, যকৃৎ থেকে মৃতপ্রায় লোহিত রক্তকণিকা অপসারণ করে। তাহলে দেখেন যকৃতের কাজ নয় কোনটি? অ্যামাইলেজ এবং লাইপেজ নিঃসরণ করা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই যকৃতে তো রক্ত তৈরি হয় না। হ্যাঁ হয়, কখন হয়? ভ্রূণ অবস্থা হয়। পিত্তরস নিঃসরণ, পিত্তরস তো অবশ্যই তৈরি করে যকৃৎ। আবার দেখেন যকৃৎ যখন আমরা বড় হয়ে যাই যকৃৎ এই আরবিসি ভেঙে আরবিসি কে নষ্ট করে দেয় বা বাইরে বের করে দেয়। এবার আসেন বিশ্ববিদ্যালয় পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এবার দেখেন প্রথমে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 8-9। মানব পৌষ্টিক তন্ত্রে কতগুলো লালা গ্রন্থি বিদ্যমান? খুবই সিম্পল প্রশ্ন। কতগুলো লালা থাকে? 2 জোড়া 3 জোড়া? মানব দেহে পৌষ্টিক তন্ত্রে কয় জোড়া লালা গ্রন্থি থাকে? 3 জোড়া লালা গ্রন্থি। নেক্সট প্রশ্ন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 4-5 আসছে। মানুষের কানের নিচে, কানের নিচে কোন গ্রন্থি থাকবে? প্যারোটিড গ্রন্থি থাকবে। নেক্সট প্রশ্ন আসেন। নেক্সট প্রশ্ন আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কোনটি লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? কোনটি লালা গ্রন্থি থেকে? ওই যে দেখেন এই প্রশ্নটা কিন্তু মেডিকেলও আসছিল, বোর্ডেও আসছে সেম প্রশ্ন। এই পরীক্ষায় সেম প্রশ্নটাই কিন্তু মেডিকেল এবং বোর্ডে দুইবারে আসছে। আবার দেখেন আমাদের ভার্সিটি পরীক্ষা আসছে, এই যে লিউসিন দেখছেন অপশন সেম টু সেম। তার মানে আপনাদেরকে একটা কথা বলি, আপনার প্রিপারেশন এইচএসসি হোক, আপনার প্রিপারেশন বোর্ড হোক, আপনার প্রিপারেশন ভার্সিটি হোক, আপনাকে এই তিনটে সম্মিলিত করে বায়োলজি পড়তে হবে। বোর্ডের জন্য খালি বোর্ড পড়ে যাবেন না, মেডিকেল এবং ভার্সিটি প্রশ্নগুলো দেখে যান। কেন? সমস্যা কি? ভবিষ্যতে তো কাজে লাগবে অ্যাডমিশন টেস্টে। আবার দেখেন আপনার প্রশ্ন যদি, আপনার প্রিপারেশন যদি মেডিকেল হয়, চিন্তা করছেন আমার প্রিপারেশন তো মেডিকেল, আপনি তারপরে বোর্ড এবং ভার্সিটি প্রশ্ন দেখবেন, একই প্রশ্ন কিন্তু কমন পড়তেছে। শর্করা বিশ্লেষী এনজাইম নিচের কোনটি? কুমিল্লা বিশ্ববিদ্যালয় শর্করা বিশ্লেষী, তার মানে শর্করা বিশ্লেষণকারী এনজাইমের নাম কি? আয়ালিন। তারপরে আসেন মানবদেহে লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কোনটি? কোন এনজাইমটি মানবদেহে লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়? আমরা জানি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় 16-17, খুলনা বিশ্ববিদ্যালয় 16-17, একই সালে 2 বিশ্ববিদ্যালয় আসছে মল্টেজ বা টায়ালিন। নেক্সট প্রশ্ন, মানব দেহে প্যারোটিড গ্রন্থির অবস্থান কোথায়? আমরা জানি, দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 17, একটু আগে 13-14 সালের এমসি কোনো একটা জায়গায় প্রশ্ন এসেছিল, এখন দেখেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় 17-18-তে সেম প্রশ্ন এসেছে। তারপরে লিভারে কোন লোবটি পিত্তথলির সাথে সংযুক্ত থাকে? রাইট লোব। মানে কোন লোবের সাথে, কোন খন্ড? লোব মানে কি জানো? এই লোব মানে মনে রাখবে, লোব শব্দটা মানে হচ্ছে খন্ড, অর্থাৎ যকৃতের কোন খন্ডের সাথে মূলত আমাদের পিত্তথলি জমা থাকে? এটা হচ্ছে রাইট লোব, অর্থাৎ ডান খন্ডের সাথে। মানুষের যকৃতের বাইরের দিকে আবৃতকারী পর্দার নাম কি? দেখছেন ঢাকা কলেজে 8-9 প্রশ্ন ছিল গ্লিসন ক্যাপসুল। তার মানে 7 কলেজের পরীক্ষাতেও এই প্রশ্নগুলো আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় 18-9 এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 12-13। চট্টগ্রামে যেটা আসছে 18-9-তে, 19-এ সেটা তো সেই প্রশ্ন আসছে যে গ্লিসন ক্যাপসুল পর্দা মানবদেহের কোন অঙ্গে দেখা যায়? যকৃতে দেখা যায়। তারপরে আসেন নেক্সট প্রশ্ন, মানবদেহে ইউরিয়া তৈরি হয় কোথায়? এই প্রশ্নটা কিন্তু মেডিকেলেও ছিল। মানবদেহে ইউরিয়া তৈরি হয় কোথায়? যকৃতে। এটা আসছে কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18, রাজশাহী বিশ্ববিদ্যালয় 4-5। পিত্তরস পরিপাক তন্ত্রের কোথায় প্রবেশ করে? পিত্তরস এটা আসলে মূলত ওই যে বললাম না ডিওডেনামের সাথে যুক্ত হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। তো এটা আমরা অগ্নাশয়ের ক্ষেত্রে আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিব যে পিত্তরসটা কিভাবে ডিওডেনামে প্রবেশ করে। তারপর আসেন মানবদেহে কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করতে পারে? কোন অঙ্গটা? জাস্ট সিম্পল একটা প্রশ্ন, মানবদেহে কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করে? যকৃৎ জমা করে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় 7-8, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 19-20 আসছে। যকৃতে শর্করা জমা থাকে, এটা বোর্ডেও আসছে বেশ কয়েকবার, যে যকৃতে শর্করা কি রূপে জমা থাকে? সেটা হচ্ছে গ্লাইকোজেন রূপে জমা থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় 10-11-তে আসছে। যকৃতের কাজ নয় কোনটি? একটু আগে আমরা কিন্তু এই প্রশ্নটা মেডিকেলে পেয়েছিলাম। একেবারে লাস্ট প্রশ্ন, আপনাদের একটা জিনিস একটু চেক করাই দেখাই আবার একটু প্রমাণের জন্য। আপনারা বলবেন যে ধুর ভাই আবার দেখাই, তো দেখানো লাগবে নাকি? তারপর আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা যে মেডিকেল প্রশ্ন যখন সলভ করতেছিলাম, দেখেন একটা জিনিস খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করবেন। আমার মনে আছে হয়তোবা আমি খুঁজে পাবো। এই দেখেন মেডিকেল কোশ্চেন মানে ডেন্টাল প্রশ্ন 2004-05-এ এই সেম প্রশ্নটা আসছে, যেই প্রশ্নটা
এবার একটু খেয়াল করে দেখেন, বিশ্ববিদ্যালয়ে আমরা যখন সলভ করাচ্ছি সেম প্রশ্নটা এমসি এবং ডিসি 14-15 এবং 4-5, ডিসিও 4-5-এও আসছে এবং এমসি 14-15-তে আসছে, তাই না? এই যে অ্যামাইলেস এবং যকৃতের কাজ নয় কোনটি, অ্যামাইলেস এবং লাইপেজ নিঃসরণ করা। তাহলে বুঝতে পারতেছেন যে মেডিকেলের কোশ্চেনগুলো, বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো, বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটা এখন থেকে আপনি চাইলে সবকিছুর প্রিপারেশন একসাথে নিতে পারবেন, বিশেষ করে এমসিকিউ এর প্রিপারেশন। নিম্নের কোন অঙ্গ পিত্তরস তৈরি করে? আচ্ছা, যকৃৎ। পিত্তরস তৈরি করা, উৎপাদন করা যকৃৎ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 10-9-11-তে আসছিল। পিত্ত কোথায় তৈরি হয়? পিত্তরস বা পিত্তরস কোথায় তৈরি হয়? দেখেন, পিত্ত কোথায় তৈরি হয়? পিত্তরস তৈরির কথা বলছে, তাই না? তো তৈরি যেহেতু যকৃৎ হয়, এখানে যকৃতের অপশনটাই নাই। তারপরে আসে নেক্সট প্রশ্ন, কোন রসে উৎসেচক? উৎসেচকের আরেকটা বাংলা নাম মনে রাখবেন, এনজাইম। এনজাইম বা আরেকটা ভাবে তোমাদেরকে বলতে পারে প্রভাবক। রাজশাহী বিশ্ববিদ্যালয় 1617-তে আসছে। তাহলে কোথায়, কোন রসে থাকবে না? পিত্ত রসে থাকবে না, কোনো এনজাইম বা উৎসেচক থাকে না। সবচেয়ে বেশি প্রশ্ন, মানবদের বৃহত্তর গ্রন্থ কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয় 3, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 13, 14, 10, 11, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 2, 3, 4, 5, এমসি 88, 89, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2, 3, যশোর বোর্ড 12, 13, ইসলামী বিশ্ববিদ্যালয় 13, 14-তে প্রশ্ন আসছে। সবচেয়ে বৃহৎ গ্রন্থি কোনটি? আমরা বোর্ডে পেয়েছিলাম, মেডিকেলে পেয়েছি। তার মানে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা একবার একটু খালি চিন্তা করে দেখেন। তারপরে আবার দেখেন, মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ড কোনটি? সবচেয়ে বড় খণ্ড কোনটা ছিল? ডান খণ্ড। ওকে, এটা হচ্ছে এমসি 1617-তে আসছে। কুফফার কোষ কোথায় দেখা যায়? কুফফার কোষ যকৃতে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় 1617-তে আসছে। যকৃতের কাজ কোনটা? এটা 91-92 সালে আসছিল, প্রায় 1 শতাধিক। আচ্ছা, এই কোশ্চেনটা আমি আগে বলে রাখি, এই কোশ্চেনটা আমাদের লাগবে না। কেন লাগবে না? কারণ এই কথাটা আমাদের তেমন ওখানে বলা হয়নি। এটা আগের, অনেক আগের যে বইগুলো ছিল সেই বইতে ছিল প্রায় 1 শতাধিক, 3 শতাধিক, 5 শতাধিক, 7 শতাধিক। এখন আমাদের ভাবে লেখা নেই। মানবদেহে জৈব রসায়নজ্ঞান কাকে বলে বা কোনটিকে বলে? মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 19-20, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই আসে নাই। এটার অ্যান্সার হচ্ছে যকৃৎ বা লিভার। এবার আসলে যকৃতের কাজ কোনটি? আবার সেম প্রশ্ন, ওই যে কোনটা করে থাকে? মূলত গ্লাইকোজেন জমা রাখাই হচ্ছে যকৃতের প্রধান কাজ। তারপরে আসেন, মানবদেহের কোথায় গ্লাইকোজেন জমা হয়? সেম প্রশ্ন, মানবদেহের কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্লাইকোজেন জমা হয় যকৃৎ। কে গ্লাইকোজেন জমা রাখে? কে পিত্তরস উৎপন্ন করে? কে কোথায় কি করে? একই প্রশ্ন ঘুরায় ফিরায় প্রশ্ন আসতেছে। কোন কোষ থেকে গ্লুকাগন হরমোন তৈরি হয়? যদিও এটা অগ্নাশয়ের থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। গ্লুকাগন এটা হচ্ছে বিটা কোষ থেকে, অর্থাৎ অগ্নাশয়ের, সরি বিটা না, আলফা কোষ থেকে, অগ্নাশয়ের আলফা কোষ থেকে মূলত আমাদের ইনসুলিন অর্থাৎ গ্লুকাগন নিঃসৃত হয়ে থাকে। ওকে, ফাইন। আমাদের আর লাস্ট 2-3টা প্রশ্ন আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18, নিচের কোন প্রক্রিয়ায় গ্লিসারন থেকে গ্লুকোজ? আচ্ছা, গ্লিসারন না, আসলে এটার শব্দটা হচ্ছে গ্লিসারল। গ্লিসারল কি? এক ধরনের লিপিড। গ্লিসারল কি? এক ধরনের লিপিড। তার মানে লিপিড থেকে কি তৈরি করতেছে? গ্লুকোজ। তাহলে এটাকে আমরা কি বলবো? গ্লুকোনিওজেনেসিস। নেক্সট প্রশ্ন, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া সংঘটিত হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে কোথায় হবে? মানে কোন জায়গায় হয়? যকৃতে হয়। তারপরে আসেন, গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া খুলনা বিশ্ববিদ্যালয় 17-18-তে সেম প্রশ্ন করছে, কোথায় হবে? যকৃতে হবে। ওকে, ফাইন। তো এতক্ষণ ধরে আমরা একটা র্যাপিড ফায়ারের মতো একটা এমসিকিউ সলভ করলাম আপনাদের জন্য। খালি একটা জিনিসই বলবো, বারবারই বলবো, ভালো করে দেখেন, সেম প্রশ্ন যেটা বোর্ডে আসছে সেগুলি মেডিকেল আসতেছে, সেগুলি ভার্সিটিতে আসতেছে। তখন আপনি যখন একটা জিনিস পড়বেন, বোর্ডের প্রশ্ন সলভ করার পাশাপাশি চাইলে ওই রিলেটেড টপিক অনুযায়ী মেডিকেল এবং বোর্ডের মানে ভার্সিটি কোশ্চেনগুলো সলভ করেন। এতে আপনাদের ক্ষতি হবে না। সেটা বোর্ডের প্রিপারেশন হোক, সেটা মেডিকেলের প্রিপারেশন হোক বা ভার্সিটি প্রিপারেশন, আপনি যেই লাইনেই থাকেন না কেন, এখন যে আপনি যেই পরীক্ষায় সামনে দিবেন, আপনি যদি কলেজ টেস্ট দেন, আপনি যদি সামনে মেডিকেল পরীক্ষা হয়ে থাকে, আপনার যদি সামনে ভার্সিটি পরীক্ষা হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন এই রিলেট করে পড়ার, কারণ একই কোশ্চেন সব জায়গায় আসতেছে। আর এটাই বায়োলজির মজা, এবং এই মজাটাই আপনাদেরকে দেখানোর জন্য এই সিরিজটা চালু করা। আসেন, যে টপিক পড়লাম, সৃজনশীল ক খ কি ধরনের প্রশ্ন আসতে পারে, এগুলো পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব। এই প্রশ্নগুলো আপনারা কালেক্ট করবেন এবং অ্যান্সারগুলো দেখবেন আপনাদের অলরেডি পড়ানো হয়েছে। ইমালসিফিকেশন কাকে বলে? গ্লুকোনিওজেনেসিস কি? পিত্ত কি? লালা কি? মানুষের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? 1 নম্বরের প্রশ্ন, ঢাকা বোর্ড 15 আসছে, যকৃৎ। একটা কথাই শেষ। মানবদেহের জৈব রসায়নজ্ঞান কাকে বলে? বা কোনটিকে বলে? যকৃৎ। কেন বলে? বিভিন্ন জৈবিক কাজ করে থাকে, সঞ্চয় বিভাগে ভূমিকা পালন করে। এই প্রশ্নগুলো আমরা আজকে যে টপিক পড়িয়েছি, এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। সবচেয়ে বেশি আসছে ইমালসিফিকেশন, রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড 21, সম্মিলিত বোর্ড 18, বাকিগুলো বিভিন্ন একটা করে বোর্ডে আসছে। এই টপিকগুলো থেকে অনুধাবন প্রশ্ন আসছে। যেমন ইমালসিফিকেশন বলতে কি বুঝো? দেখো, যেটা 1 নম্বরে আসছে সেটা 2 নম্বরেও আসছে।
মানবদেহে জৈব রসায়নগর বলতে কি বুঝো, যেটা 1 নম্বরও আসছে 2 নম্বরও আসছে। গ্লুকোজ গ্লাইকোজেনের রূপান্তর ব্যাখ্যা করো। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন অর্থাৎ সোজা বাংলা ভাষায় গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে 2 নম্বরে, সিলেট বোর্ড 23 আসছে। গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে, যশোর বোর্ড 22 আসছে। যকৃৎ কিভাবে আরবিসি ধ্বংস করে, 120 দিন পর আরবিসি ধ্বংস করে কিভাবে তোমার লোহিত হিমোগ্লোবিন এবং সেখান থেকে ফেরাটিনিন প্লাস বিলিরুবিন বিলিভাইডিন উৎপন্ন করে, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 21 জানতে চেয়েছে। যকৃৎকে রক্তের ভান্ডার বলা হয় কেন, সঞ্চয় ভূমিকায় যে রক্ত সঞ্চয় অর্থাৎ হেপাটিক পোর্টাল শিরা 1500 ঘন সেন্টিমিটার রক্ত সঞ্চয় করে, সেটা কুমিল্লা বোর্ড 21 জানতে চেয়েছে 2 নম্বরে। মানুষের লালা গ্রন্থির নাম লেখো, সবচেয়ে সোজা কোশ্চেন, রাজশাহী বোর্ড 16 সালে আসছিল, 3টা লালা গ্রন্থির নাম জানতে চেয়েছে, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। ফাইন, এই হলো আমাদের গ ঘ মানে ক খ। এখন আমরা দেখবো হচ্ছে গ ঘ থেকে, এই টপিক থেকে কি প্রশ্ন আসছে, বাপরে বাপ। মানে দেখতে পাচ্ছেন, যকৃতের বিপাকীয় সঞ্চয় ভূমিকা বিশ্লেষণ করো একসাথে, মানে আপনাদের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা দুটাকেই ব্যাখ্যা করতে বলছে। এরকম প্রশ্ন আসছে রাজশাহী বোর্ড 22, 23, সিলেট বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, যশোর বোর্ড 23। আর শুধুমাত্র হয় যকৃতের সঞ্চয় ভূমিকা অথবা যকৃতের বিপাকীয় ভূমিকা, এই দুইটার যে কোনো একটা বিশ্লেষণ করতে বলছে। ঢাকা বোর্ড 23, 22, 21 টানা আসছে, 17 সালে আসছে। রাজশাহী বোর্ড 21, 19, কুমিল্লা বোর্ডে যারা আছো 16, 21, চট্টগ্রাম বোর্ডে যারা আছো 23 সালে আসছে, 22 সালে আসছে, 19 সালে আসছে, 17 সালে আসছে। হয় যা শুধুমাত্র সঞ্চয় ভূমিকা অথবা বিপাকীয় ভূমিকা। সিলেট বোর্ড 21, 19 আসছে, বরিশাল বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে। এমন কোন বোর্ড নাই যেই বোর্ডে যকৃতের সঞ্চয় বিপাকীয় ভূমিকা একসাথে কিংবা আলাদা বিশ্লেষণ করতে বলছে। তার মানে আজকে আমরা যে টপিক পড়লাম, এই টপিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল গ ঘর জন্য লালা গ্রন্থির কাজ নো, পিত্তরসের কাজ নো, লালা গ্রন্থির ভূমিকা নো, কোনটা, যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা। যারা যারা করে ফেলেন দেখবেন পরীক্ষায় শিওর পরিপাক শোষণ থেকে কমন পাচ্ছেন। সো আপনাদেরকে একটা কথাই বলবো, ইউ ক্যান বি দ্য গ্রেটেস্ট, ইউ ক্যান বি দ্য বেস্ট, ইউ ক্যান বি দ্য কিং কং ব্যাঙ্গিং অন ইউর চেস্ট। মনে রাখবেন, আপনাদের জন্য এই সিরিজটা চালু করা, পুরা টপিকের বেসিক বোঝানো, কিভাবে বোর্ডের প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, ইউনিভার্সিটির প্রশ্ন একরকম হয় সেটা দেখানো, এবং এই টপিক থেকে আসা ক খ গ ঘ বিশ্লেষণ করা, এবং অলরেডি সেগুলোর বেসিক নিয়ে পড়াশোনা করাটাই এই সিরিজের মূল উদ্দেশ্য। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সিরিজের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও, নিজেও পড়ো এবং দেখাও, দেখ তুই যে বায়োলজি বলিস বোরিং, বায়োলজি এমন একটা সাবজেক্ট যে আপনি এই মুহূর্তে এখন যে বিষয়টি পড়ছেন বা এখন যে জিনিসটা আপনাদেরকে আমি পড়ালাম, সেটার মাধ্যমে আপনি একই সাথে এইচএসসি, মেডিকেল, ভার্সিটি 3টারই প্রিপারেশন নিতে পারছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরিপাক শোষণের পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাকবা তোমরা সবাই এবং দোয়া করবা যাতে নিয়মিত তোমাদের এই ক্লাসগুলো দিতে পারি।